আসসালামু আলাইকুম। সারা বাংলা লিগ্যাল চেম্বার্স এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কোভিড-19 এই বৈশ্বিক মহামারীতে আমরা অনেকেই হারিয়েছি আমাদের প্রিয়জনদের, অনেকেই অসুস্থ। সবার প্রতি দোয়া, শ্রদ্ধা এবং বিশেষ করে ফ্রন্টলাইনারদের জন্য অনেক শুভকামনা আর কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি। এই দুঃসময়ে বিজ্ঞ আইনজীবীদের চেম্বারে গিয়ে আইন সেবা নেওয়াটাও অনেকের জন্যই এখনো সহজ নয়। আর সে কথা চিন্তা করেই আমাদের এই আয়োজন। আমরা আছি আপনাদের পাশে, আমরা আছি আইনি পরামর্শ দেওয়ার জন্য। আজ আমরা কথা বলবো ব্যবসায়ে আইনি আনুষ্ঠানিকতা এই বিষয়ে। প্রিয় দর্শক, করোনা বদলে দিয়েছে বিশ্ব পরিস্থিতি। চাকরি হারিয়ে অনেকেই বেকার জীবনযাপন করছেন, কিন্তু কতদিন চলবে এমন পরিস্থিতি? এর উত্তরে হার্ভার্ড বিজনেস রিভিউর মে 2020 সংখ্যা জানাচ্ছে যে করোনা ভাইরাস পরবর্তী সময়ে বৈশ্বিক পেশায় বেশ কয়েকটি পরিবর্তন আসবে। সেই পরিবর্তনগুলোর সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে পারলে পেশা জীবনে কোনো ঝুঁকির মধ্যে পড়তে হবে না। অনিশ্চয়তা এবং ভবিষ্যতের কথা গুরুত্ব দিয়েই নিজেকে তৈরি করতে হবে। এবং করোনা ভাইরাস নিঃসন্দেহে ব্যবসার পক্ষে খারাপ। প্রিয় দর্শক, বন্ধ হয়ে গেছে হয়তো আপনাদের অনেকের আয় রোজগারের পথ। সম্ভবত গুটি কয়েক ব্যবসা চিরতরে পরিবর্তিত হতে চলেছে, কিন্তু এই পরিস্থিতিতেও কিছু ব্যবসায় খুলেছে সম্ভাবনার দুয়ার। অনেক খাতের জন্য আশীর্বাদ বয়ে নিয়ে এসেছে মহামারী এই ভাইরাস। অনেকেই করছেন মেডিকেলের যে ইকুইপমেন্ট সেগুলোর বিজনেস, অনেকেই করছেন ইনডোর আউটডোর গেমস এর যে বিজনেস সেটা, স্বাস্থ্য সুরক্ষাকারী সামগ্রী নিয়ে অনেকে ব্যবসা শুরু করেছেন, ডেলিভারি সার্ভিস নিয়ে শুরু করেছেন, টেলিমেডিসিন সেবা এই খাতেও অনেকে ইনভলভ হয়েছেন, রয়েছে ডিলারশিপের বিজনেস। তো এই ধরনের ব্যবসার প্রকার যাই হোক না কেন, আমাদেরকে আসলে জানতে হবে যে কোন ধরনের ব্যবসার আইনি আনুষ্ঠানিকতাগুলো কেমন হবে এবং আমাদের দেশে সেগুলো কি কি। এই বিষয়ে কথা বলতে আজ স্টুডিওতে আমাদের সাথে প্রধান আলোচক হিসেবে আছেন শাহ মনজুরুল হক স্যার, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ। বিশেষ আলোচক হিসেবে আছেন ব্যারিস্টার মোহাম্মদ আব্দুল্লাহ আল শাইখ নিপন এবং আমাদের সাথে আরো আছেন ফারহানা হাসান শামু, পোর্টফোলিও ম্যানেজার, গ্রামীণ ফোন এক্সেলারেটর। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমাদের আজকের এই অনুষ্ঠান আমরা যেটা নিয়ে কথা বলবো সেই বিষয়ে আমি আসলে মঞ্জু স্যারের কাছে প্রথমে চলে যেতে চাই যে স্যার, আমাদের বাংলাদেশে আসলে ব্যবসা করতে হলে, বিজনেস করতে হলে কি কি ধরনের আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হয়, ডিপেন্ডিং অন দ্য নেচার অফ দ্য বিজনেস। অবশ্যই সেটা হতে পারে প্রোপ্রাইটারশিপ বা একা যদি কেউ করতে চান সেটা হলে কিরকম, পার্টনারশিপ হলে একরকম এবং কোম্পানি করে যদি কেউ বিজনেস করতে চান সেটা হলে আরেক রকম। আপনি যদি ব্রিফলি আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন যে কোন ধরনের বিজনেস করতে গেলে কোন ধরনের আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। জি, ধন্যবাদ আপনাকে এবং যারা শ্রোতৃবৃন্দ আছেন আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আসলে বাংলাদেশে ব্যবসাটা অনেকটাই অপরিচিত ছিল। আমরা আগে বলতাম যে 20 ফ্যামিলির হাতে সব ব্যবসা, বাট এখন কিন্তু এটা আলহামদুলিল্লাহ 20 লাখ ফ্যামিলির হাতে চলে গিয়েছে এবং ব্যবসায়িক দিক থেকে বাংলাদেশ অনেক উন্নতি লাভ করেছে। এবং যে সমস্ত ফ্যামিলি থেকে ব্যবসার কথা চিন্তাই করতো না, সবাই চিন্তা করতো সার্ভিস। বিশেষ করে সরকারি চাকরির প্রতি আমাদের অনেক বেশি দুর্বলতা ছিল, বা সেই জায়গাটা আমরা অনেকটা কাটিয়ে উঠতে পেরেছি। এখন কিন্তু ব্যবসাটা আমি বলবো যে সবাই করতে চায়। ইনফ্যাক্ট ব্যবসা করতে গেলে আমরা যারা কর্পোরেট প্র্যাকটিস করি প্রায় সময় যেটা দেখি সেটা হচ্ছে যে 1 বছর 2 বছরের মাথায় অনেক ব্যবসায়ী মুখ থুবড়ে পড়ে যান। সেই কোশ্চেনটার থেকে আমাদের আজকের এই আলোচনা আমি মনে করি যে কিভাবে ব্যবসা আসলে করতে হবে। ব্যবসা শুরু করতে হলে প্রথমেই যেটা বলেছেন যে প্রপার্টারশিপ ফর্ম করে, যে এক ব্যক্তি যদি শুরু করে একটা ব্যবসা তাহলে প্রপার্টারশিপ করে সে করতে পারে। এই ক্ষেত্রে ব্যক্তির নামটাই প্রাধান্য থাকবে এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম থাকবে। সেই ক্ষেত্রে সিটি কর্পোরেশন থেকে লাইসেন্স নিতে পারবে এবং অন্য যে আনুষ্ঠানিকতা আছে সেগুলি করে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে সেই প্রতিষ্ঠানের নামে, কিন্তু প্রপার্টার লেখা থাকবে এই ক্ষেত্রে। এবং এই সমস্ত ক্ষেত্রে দায়িত্ব যা আসবে, যে প্রপার্টার থাকবে ব্যক্তি তার আসবে। এটা হলো একজনের ব্যবসা। আমাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে যে গত সংসদ অধিবেশনে এক ব্যক্তি বিশিষ্ট কোম্পানি, যেটা মানে একক ব্যক্তির কোম্পানি, সেটা কিন্তু আইন পাস হয়েছে। এই ক্ষেত্রে যেটা হলো যে তাহলে আর প্রপার্টারশিপ না করে এখন যদি কেউ মনে করে যে আমি প্রপার্টারশিপ ব্যবসা না করে আমি কোম্পানি খুলে ব্যবসা করব, তাহলে একজন ব্যক্তিও কিন্তু একটা লিমিটেড কোম্পানি খুলতে পারে। তাহলে কোম্পানি এবং প্রপার্টারশিপের মধ্যে পার্থক্যটা দ্বারা এই জায়গায় যে কোম্পানির লায়াবিলিটি লিমিটেড হয়, বাট এক ব্যক্তি যখন কোম্পানির হবে
তখন কিন্তু লায়াবিলিটি ওই ব্যক্তির যা থাকবে কোম্পানির শেয়ার অনুপাতে হবে। কোম্পানির শেয়ার যত থাকবে ব্যক্তিরটা থাকবে না। আর প্রপাইটারশিপ যদি হয় তাহলে ব্যক্তির সকল কিছুই ব্যবসার মধ্যে মধ্যে দায়ী থাকবে। ট্যাক্সের ক্ষেত্রে কিছু ডিফারেন্সেস আছে এই জায়গায়। এই জন্য এটা বাংলাদেশ সরকারের কাছে অনেক দিন ধরেই দাবি হয়ে আসছিল যে দুইজন কেন দরকার হবে একটা কোম্পানি খোলার জন্য, একজন ব্যক্তি একটা কোম্পানি খুলে কোম্পানির মাধ্যমে ব্যবসা করতে পারে। গত সংসদে এই কাজটা হয়েছে যে এক ব্যক্তি কোম্পানির আইন পাস হয়েছে। এরপর যেটা আসে সেটা হলো পার্টনারশিপ। পার্টনারশিপ হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি মিলে যদি কোম্পানিতে না যেয়ে এজ এ পার্টনার তারা ব্যবসা করতে চায় তাহলেও তারা ব্যবসা করতে পারবে। এবং সেই ক্ষেত্রে একজন ম্যানেজিং পার্টনার, অন্যজনরা নর্মাল পার্টনার থেকে থেকে অংশ ওখানে লেখা থাকবে যে কার কত পার্সেন্টেজ থাকবে, সে অনুযায়ী তারা এই কোম্পানির দায়িত্ব পালন করবে। এবং এটা চলে হচ্ছে একটা চুক্তির মাধ্যমে, এবং এই চুক্তিটা রেজিস্ট্রি করা যায় দুই জায়গায়, আইদার জয়েন্ট স্টক কোম্পানি অফ ফার্মস অথবা আপনার কি বলে সাব রেজিস্ট্রারের কাছে ওই চুক্তিটা নিবন্ধন করা যায়। এবং এই চুক্তি নিবন্ধনের পর এই চুক্তি দেখে লাইসেন্স নেওয়া যাবে সিটি কর্পোরেশন থেকে, এবং ব্যাংক অ্যাকাউন্ট খোলা যাবে এবং বিভিন্ন কোম্পানির সাথে লেনদেন করা যাবে। বাট এই ক্ষেত্রে পার্টনারশিপের ক্ষেত্রে যতজন পার্টনার থাকবে সবাইকে অ্যাক্টিভ ভূমিকা পালন করতে হবে। যদি চুক্তির মাধ্যমে শুধু ম্যানেজিং পার্টনারকে দায়িত্ব দেওয়া থাকে, সেক্ষেত্রে ম্যানেজিং পার্টনার কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। সে চুক্তি সই করতে পারবে, ডকুমেন্ট সই করতে পারবে, বা সিদ্ধান্ত নেওয়ার বেলায় সকল পার্টনারকেই সিদ্ধান্তে আসতে হবে। আরেকটা হলো কোম্পানি, যেটাকে আমরা বলি যে বৃহৎ আকারের কোম্পানি। সেখানে দুই রকম কোম্পানি হয়, তিন রকম হয়। একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, আর একটা হচ্ছে পাবলিক লিমিটেড লিস্টেড কোম্পানি। দ্যাট মিনস কোনো কোম্পানির সদস্য সংখ্যা যদি কম হয় তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানি হবে, আর সাতের অধিক যদি হয় তাহলে পাবলিক লিমিটেড কোম্পানি হবে। আর সাতের অধিক যতই হোক, যদি শেয়ার মার্কেটে না যায়, মানে আইপিও বলি আমরা এটাকে, লিস্টিং যদি না হয়, বেসিক্যালি আমাদের দুইটা স্টক এক্সচেঞ্জ রয়েছে, একটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, একটা হচ্ছে চট্টগ্রাম চিটাগাং স্টক এক্সচেঞ্জ। এই দুইটা স্টক এক্সচেঞ্জ যদি তারা লিস্টেড হতে চায়, আমি লিস্টেডের পরে আসছি, গুণ উপকারিতা অপকারিতার বিষয়টা আসছি আমি। বাট প্রথমত হচ্ছে যে এই কোম্পানি যখন করতে যাবে তখন প্রথমেই যেটা করতে হয়, একটা নাম ক্লিয়ারেন্স করতে হয়। এবং জয়েন্ট স্টক কোম্পানি এখন অনেক ইজি হয়েছে। আগে একটা নাম, মানে আমরা যখন ওকালতি শুরু করেছি তখন একটা নাম জয়েন্ট স্টক কোম্পানি থেকে বের করতে 1 মাস লাগতো। এটা কিন্তু এখন 3 দিনে পাওয়া যায়। জাস্ট অনলাইনে নামটা দিলে পরে তারা চেক করে বলে দেয় যে এটা আছে কিনা। ইভেন খুব আর্জেন্ট ফিজ দিলে পরে একদিনেই তারা নামের ক্লিয়ারেন্স দিয়ে দেয়। দিস ইজ ভেরি গুড ইনিশিয়েটিভ। তারপর হচ্ছে যে একটা মেমোরেন্ডাম আর্টিকেলস তৈরি করতে হবে। এই জায়গাটা আমি বলে রাখি যে আমরা নর্মালি খুব সাধারণ লয়ারের কাছে যাই, বা ওখানে জয়েন্ট স্টকের আশেপাশে কিছু চেম্বার আছে, আমি তাদের দুর্নাম বলবো না, বাট ওখানে গেলে খুব গতানুগতিক মেমোরেন্ডাম আর্টিকেল করে দেয়। বাট ভালো লয়ারকে দিয়ে যদি মেমোরেন্ডাম আর্টিকেলস গুলি করানো হয় তাহলে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে বিশেষ করে অনেক ইম্পর্টেন্ট কিছু ইস্যুস থেকে যায়। বিশেষ করে আপনার ম্যানেজিং ডিরেক্টরের কি ক্ষমতা থাকবে, চেয়ারম্যানের কি ক্ষমতা থাকবে, বোর্ডের সুপারভিশন কি থাকবে, কোরাম কিভাবে হবে, এই জায়গাগুলি খুব সুন্দরভাবে লেখা যায়। আর যদি এটা খুব কাঁচা হাতে করা হয় তাহলে এই জায়গাগুলিতে অনেক ভুল থেকে যায়, তখন এগুলি কারেকশন করতে অনেক ঝামেলা হয়। আর মেমোরেন্ডামে আগে আমরা অনেকগুলি ক্লজ দিতাম, অবজেক্ট ক্লজ বলে এটাকে। দুনিয়ার যত ব্যবসা আছে একসাথে আমরা প্রায় 30টা 35টা 50টা ক্লজ দেয়া থাকতো যে এক কোম্পানির আন্ডারে সব ব্যবসা করা যাবে। এখন এটাকে খুব লিমিটেড করা হয়েছে যে একটা কোম্পানির আন্ডারে এতগুলি ব্যবসা আর করা যাবে না। সর্বোচ্চ আমার যতদূর মনে পড়ে 60টা ক্লজ আমরা দিতে পারি, আর 2টা বা 3টা ক্লজ জয়েন্ট স্টক যেটা আছে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস, তারা 2টা বা 3টা ক্লজ দিয়ে দেয়। সর্বোচ্চ 8টা থেকে 10টা ক্লজ নিয়ে এখন মেমোরেন্ডাম তৈরি হয়। সো মেমোরেন্ডাম আর্টিকেলস তৈরি হয়ে যাওয়ার পরে একটা নিবন্ধন সার্টিফিকেট ওখানে থাকে। এটা দেওয়ার পরে আপনাকে কি বলে ব্যবসায় আপনি কোম্পানির মাধ্যমে আসতে পারবেন। এখানে একটা জিনিস খুব প্রণিধানযোগ্য, আমরা এটা খেয়ালও করি না, যে যখন শেয়ারটা, দুই রকমের শেয়ার থাকে, একটাকে আমরা বলি অথরাইজ ক্যাপিটাল, একটাকে বলি পেইড আপ ক্যাপিটাল। অথরাইজ ক্যাপিটাল যে কোনো অঙ্কের থাকতে পারবে, বাট এখানে শর্ত হচ্ছে অথরাইজ ক্যাপিটালের উপরে তাকে দিতে হবে, ফিটা বৃদ্ধি পাবে। আর যেটাকে আমরা বলি পেইড আপ ক্যাপিটাল, সেটা কিন্তু পেইড করতে হয়। অনেকেই করে কি, ইগনোরেন্ট থাকে এই ব্যাপারটা, যে শেয়ার আমি পাইলাম তো পাইলাম, ভালো কথা, টাকা দেওয়ার খবর থাকে না। বাট এইটা নিয়ে পরে ঝামেলা হয় যখন মামলা মোকদ্দমা হয় বা সম্পর্ক নষ্ট হয়।
ক্যাপিটাল পেড করে ফেলাটা অনেক ভালো। সো এইটা হলো কোম্পানির প্রাথমিক অবস্থা। তারপর পাবলিক লিমিটেড যদি হয় তাহলে অনেক শেয়ার হোল্ডার থাকে, সেখানে একটা কনসেনসাস তৈরি করতে হয়। আর লিস্টিং এর যে ব্যাপারটা আছে সেটাও দুইভাবে লিস্টিং করা হয়, একটাকে আমরা বলি আইপিওর মাধ্যমে লিস্টিং, আর একটাকে বলি আমরা ডাইরেক্ট লিস্টিং। দ্যাট মিনস কেউ যদি মনে করে এই জায়গাটা আমাদের দেশে এখনো এতটা ফ্লাওয়ারিশ ছিল না, এখন হয়েছে অনেকটা, এখন অনেক কোম্পানিকে পাবলিক লিস্টিং হওয়ার জন্য বাধ্য করা হয়, অনেক ব্যাংকে বাধ্য করা হচ্ছে যে পাবলিক লিস্টিং এ যেতে হবে। এখানে আইডিয়াটা থাকে এরকম যে 5 জন মিলে আমি একটা কোম্পানি করলাম, 5 জনে 100% শেয়ারের মালিক থাকতেছে, কিন্তু যখন লিস্টিং করা হয় তখন অনেকেই দেখা যাচ্ছে তারা মনে করে যে আমার এটা অনেকটা ফ্ল্যাট কনসেপ্টের মতো, যে আমার জমি অন্যজনকে কেন ফ্ল্যাট করতে দিব। সো কোম্পানিতেও তাই হয় যে 50%, 30% বা অনেক ক্ষেত্রে আরো কম, দেখা যাচ্ছে 80% শেয়ারেই কিন্তু মার্কেটে বিক্রি করে দেওয়া হয়, শেয়ার মার্কেটে, স্টক এক্সচেঞ্জে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে খুব কম, যেমন এবার যেটা হয়েছে ওয়ালটন, তার মাত্র কত 1% কি সরি 6%ও না, সরি 10 কত পার্সেন্ট শেয়ার তারা বাজারে ছেড়েছে, তাতেই বাজার অনেক বেশি অবলম্বন করেছে। তো তারা যদি 10% শেয়ারও বাজারে ছাড়ে বা 20% শেয়ারও বাজারে থাকে ছাড়ে, তাহলে এটার কিন্তু প্রাইস ক্রাইসিস অনেক বাড়বে। তো এরকম বেশ কয়েকটা কোম্পানি আমাদের রয়েছে, যেমন স্কয়ার আছে, ভ্যাক্সিমকো আছে, তারপর গ্রামীণ ফোন আছে, টেলিকমিউনিকেশনের অনেকগুলি কোম্পানি আছে আপনার, তারপর বিদ্যুতের অনেকগুলি সামিত আছে। এই কোম্পানিগুলি কিন্তু বাজারে অনেক আলোড়ন সৃষ্টি করেছে। কিন্তু এই জায়গাটা মনে রাখতে হবে, অনেকটা হাই হাই কোম্পানি আছে যারা 3 বছরের একটা ট্র্যাক রেকর্ড তৈরি করে, ওখানে নিয়ম হচ্ছে 3 বছরের প্রিভিয়াস ভালো রেজাল্ট দেখাইতে হয় যে ব্যবসায় প্রফিট হয়েছে। অনেকেই শুধু কাগজপত্র তৈরি করে, কাগজে ব্যবসা করে, কাগজে স্টক এক্সচেঞ্জে লিস্টিং করে, বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনকে কোনো রকম ভাবে তারা ম্যানেজ করে দেখা যাচ্ছে একটা কোম্পানি বাজারে নিয়ে আসে, হয়তো তারা যে শেয়ারের দাম ফিক্স করে 10 টাকা, সেটা পরের দিন দেখা যাচ্ছে হয়তো একটু কমে বাড়ে, বাট আস্তে আস্তে 1 মাসের মাথায় এটার দাম 5 টাকায় চলে আসে। তো যারা প্রথম আইপিওতে শেয়ার কিনে তারাই কিন্তু লুজার হয়ে যায়। আর এমনও কোম্পানি আছে যেটা সারা হলো 10 টাকায়, সেটা হয়তো পরের দিন থেকেই 20 টাকা, 30 টাকা, 40 টাকা হতে পারে। এই বাংলাদেশের শেয়ার রিলেটেড বিষয়গুলি কিন্তু খুব একটা পরিষ্কার না, আমাদের তেমন একটা কি বলবো আমরা একাডেমিক ডিসকাশন খুবই কম হয়, ইভেন বিশ্ববিদ্যালয় পড়ানো হয়, শেয়ার নিয়ে তেমন স্পষ্ট ধারণা থাকে না। এবং আমাদের বাজারে যারা খুবই চালাক, আর 200 জন হচ্ছে কিছুই বোঝে না, তারা ওই 20 জনের পিছনে ঘুরে ইনভেস্ট করতেছে, ওই জায়গাগুলিতে অনেকেই ধোকা খায়। তো আমি বলবো যে একটা ব্যবসা শুরু করতে গেলে অল দিস দ্য প্রিলিমিনারি, যে হাউ ইউ উইল ডু দ্য বিজনেস। আপনি একা করবেন না 3 জন মিলে করবেন, পার্টনারশিপ করবেন না কোম্পানি করে করবেন, আর কোম্পানি করে করলে এটা পাবলিক রাখবেন না প্রাইভেট রাখবেন, অথবা পাবলিকে গেলে এটা কি লিস্টেড করবেন নাকি কিভাবে করবেন, এটা হলো বড় করে করা। আরেকটা জিনিস বলে আমি শেষ করছি আপাতত, সেটা হচ্ছে যে যখন আপনি ব্যবসা করবেন, ডেফিনেটলি কোনো কোম্পানি তার নিজস্ব মানে ব্যাংক ঋণের কথা আমি বলতে চাচ্ছি, কোনো কোম্পানি বা কোনো কোম্পানির মালিক সম্পূর্ণ তার নিজের টাকা দিয়ে ব্যবসা করা সম্ভব না। 2 কারণে, একটা হচ্ছে ট্যাক্স রিলেটেড প্রবলেম, আর একটা হচ্ছে কারো কাছে এত ফান্ড থাকে না। ব্যবসা লোন দেওয়ার জন্যই কিন্তু ব্যাংকের তৈরি হয়েছে, বাট বাংলাদেশে যেটা ব্যাড কালচার তৈরি হয়েছে সেটা হচ্ছে যে আমরা লোনের নামে একটু মানে কি বলবো এটাকে জালিয়াতি ফ্রড বলাটা একেবারে ঠিক হবে না, বাট এটা না বলে উপায় নেই, অনেকটা তাই করা হয় যে একটা ভুইফুর কোম্পানি খুলে কিছু জায়গা জমি দেখিয়ে ব্যাংকের সাথে আতাত করে, দেখা যাচ্ছে জমির দাম হয়তো 100 কোটি টাকা বা জমির দাম 50 কোটি টাকা, এটা দেখিয়ে আমি 500 কোটি টাকা লোন নিয়ে যেমনি ইচ্ছা তেমনি খরচ করে 5 বছরের মাথায় বা 3 বছরের মাথায় মুখ থুবড়ে পড়ে, মানে ঋণের বারে ন্যায্য হয়ে কোম্পানিও নাই, মালিকও নাই। আর আমাদের দেশে যেটা ওই দিন আমি একটা টকশোতে বলতেছিলাম, ডিবিসি খুব ভালো একটা রিপোর্ট করেছে যে 100 কোম্পানির মালিক বা 100 দুর্নীতির মামলার আসামি যারা বিদেশ চলে গিয়েছে, এরকম অনেকেই লাপাত্তা হয়ে যাচ্ছে, যে কোম্পানি খুলে ব্যাংক থেকে বেশি বেশি টাকা লোন নিয়ে কোম্পানিকে একটা বাজে অবস্থায় ফেলে, শেয়ার হোল্ডারদেরকে একটা বাজে অবস্থায় ফেলে, প্রথম 2-3 জন যারা মালিক থাকে তারা হয়তো বিদেশ পাড়ি দিচ্ছে, এরকম একটা অবস্থা। অনেকগুলি কোম্পানি খোলাই হয় যে ব্যাংক থেকে শুধু লোন নেব, বাট ব্যবসা করার যদি কোম্পানি খোলা হয় তাহলে অবশ্যই এই ধরনের মেন্টালিটি থাকবে না, তখন আপনাকে ব্যবসায়িক মূল ভিত্তিটা বুঝে সেই অনুযায়ী আপনি ব্যাংক থেকে লোন নেবেন এবং ব্যবসা করবেন, সেই ব্যবসা আপনার জন্য অবশ্যই লাভজনক হবে। এটাও সত্যি যে
বাংলাদেশে যেভাবে ব্যাংকিং সিস্টেম চলছে এবং আমাদের যে সুদের হার, যদি খুব কেয়ারফুললি বিজনেস করা না হয় তাহলে কোনো ব্যবসায়ীর পক্ষে লোন নিয়ে ব্যবসা করে খুব বেশি লাভ করা ভালো খাত না হলে খুবই মুশকিল। এবং আমার জন্য আরেকটা জিনিস আমাদের জন্য খুব সুখের, যেটা হয়তোবা পরে আলোচনায় আসবে, যে এখন যে ছোট ছোট কোম্পানি, আমি এখন বড় কোম্পানির কথা বললাম, যে একদম ছোট ছোট কোম্পানি করে, খুব স্টার্ট আপ টাইপের কোম্পানি বা আরো ছোট ছোট খুব ছোট স্কেলে, বিশেষ করে মহিলাদের জন্য ভালো উদ্যোগ নিয়ে আসা হয়েছে, যে তাদেরকে কম সুদে বিশেষ ফেসিলিটিসতে বিনা বন্ধকে মানে সিকিউরিটিতে লোন দেওয়ার যে সিস্টেম ব্যাংক চালু করেছে সরকার, বলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক, এবং বাংলাদেশ ব্যাংক সব ব্যাংকগুলিকে বলে দিচ্ছে। এক্ষেত্রে কিন্তু ছোটখাটো ব্যবসা শুরু করার জন্য আইদার প্রপারেটরশিপ অথবা ওয়ান ম্যান কোম্পানি যেটা করা হয়েছে, অথবা পার্টনারশিপ, যেমন দুইজন ইউনিভার্সিটি পাস করা, আমাদের দেশে এই জিনিসগুলো কিন্তু এখন ভালো চলছে, যে ছোট ছোট করে ব্যবসা করা, কাপড়ের ব্যবসা হোক, বিশেষ করে বুটিক্স, তারপর ভালো মিষ্টির দোকান, ভালো খাবারের দোকান, হ্যান্ডমেড কিছু জিনিস, এগুলি দিয়ে কিন্তু আস্তে আস্তে অনেক ভালো। তারপর আপনার অনলাইন শপিং, যেটা এখন খুব ভালো চলছে, যে একটা দোকান থেকে কাপড় নিয়ে অনলাইনে সেল করা, বিক্রি করা, বাসায় বাসায় পৌঁছে দেওয়া, খাবার বাসায় পৌঁছে দেওয়া, এর মাধ্যমে কিন্তু অনেকেই খুব ছোট থেকে খুব ভালো একটা অবস্থানে পৌঁছাচ্ছে। সো বাংলাদেশ এখন ব্যবসার জন্য আমি বলবো খুব ভালো একটা এনভায়রনমেন্ট, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী এই দিকটা খেয়াল করে একটা ব্যবসায়িক এনভায়রনমেন্ট তৈরি করেছেন। এটা আমাদের জন্য খুবই ভালো। যদি আমরা ভালো এন্টারপ্রেনিয়ার তৈরি করতে পারি, মানে একটা দেশের জন্য ব্যবসার চেয়ে উন্নয়নের মাপকাঠি আর কোনোটাই হতে পারে না। সুতরাং ব্যবসার দিকে মনোযোগী হওয়ার জন্য আমি রিকোয়েস্ট করব, এবং আইন কানুন মেনে, পদ্ধতি মেনে যদি কেউ ব্যবসা করে, ডেফিনেটলি সে লাভবান হবে, উপকারী। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার, আপনার কাছে আবার আসবো। আমি ব্যারিস্টার নিপনের কাছে যদি যাই, আপনার কাছে জানতে চাইবো যে স্যার তো এতক্ষণ বললেন বিভিন্ন ধরনের আইনি যে স্টেপ গুলা নেওয়া দরকার, তো তার মধ্যে একটা ছিল ট্রেড লাইসেন্স। আমি এটা একটু ফোকাস করতে চাই, কারণ শুরুটাই হচ্ছে আপনার নেম ক্লিয়ারেন্স বা ট্রেড লাইসেন্স, এই বিষয়গুলো একদম শুরুর দিকে। আপনি যদি একটু বিস্তারিত বলেন যে আইনি বৈধতার বাইরে ট্রেড লাইসেন্স আর কি কি কাজে লাগে। প্রথমে যদি বলেন যে ট্রেড লাইসেন্স করতে আমাদের কি কি লাগে, এবং সেই ট্রেড লাইসেন্স কতটা দরকারি করার জন্য, বা প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে কি ট্রেড লাইসেন্স করতে হয়, এবং এটা করতে আমরা কোথায় যাব, সামগ্রিকভাবে এই ট্রেড লাইসেন্স সম্পর্কে আপনি যদি কিছু বলেন। জি, আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। স্যার মোরালেস সবই বিস্তারিতভাবে বলেছেন, তারপরেও যেহেতু আপনি প্রশ্নটা করেছেন, আমি ইন ডিটেইল আমি চেষ্টা করব উত্তরটা দেবার। ট্রেড লাইসেন্স বাংলাদেশের যে কোনো ব্যবসার জন্যই ট্রেড লাইসেন্স প্রয়োজন। আপনি ছোট ব্যবসা থেকে শুরু করে বড় যে কোনো ব্যবসায় করুন না কেন, আপনাকে ট্রেড লাইসেন্স নিতে হবে। এখন ট্রেড লাইসেন্স নেবার জন্য স্থানীয় সরকারের যে প্রতিষ্ঠানগুলো, যেরকম বলা হয় সিটি কর্পোরেশনে, আপনার মেট্রোপলিটন শহরগুলোতে আপনি সিটি কর্পোরেশনের অফিসে যাবেন, পৌর সেখানে পৌর অফিসে যাবেন, বা আপনি যেখানে আপনার গ্রাম সেখানে ইউনিয়ন পরিষদের অফিসে বা চেয়ারম্যানের অফিস থেকে ট্রেড লাইসেন্সগুলো ইস্যু করা হয়ে থাকে। এবং ট্রেড লাইসেন্স একটা গুরুত্বপূর্ণ জিনিস এই কারণে, আপনি ট্রেড লাইসেন্স থাকলে আপনার ব্যবসার একটা পরিচয় তৈরি হয়। ট্রেড লাইসেন্সটা এই জন্যই দরকার। এবং আপনি ট্রেড লাইসেন্স নিলে অনেক সময় যদি আপনার ব্যবসার প্রয়োজনে ব্যাংক ঋণের প্রয়োজন হয়, আপনি ব্যাংক ঋণ নিতে পারবেন। আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনি ব্যবসা ছোট পরিসরে শুরু করেও পরবর্তীতে ব্যবসাটা বড় আকার ধারণ করতে পারে। তখন আপনার যখন আর্থিক লেনদেন বেড়ে যাবে, তখন আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই দরকার হবে। তো ট্রেড লাইসেন্স ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এবং পরবর্তীতে আপনার ব্যবসা যখন আরো বড় পরিসরে যাবে, তখন এই ট্রেড লাইসেন্সের ভিত্তিতে আপনি বিভিন্ন ধরনের অঙ্গ সংগঠন বা প্রতিষ্ঠান, যেরকম চেম্বার অফ কমার্স বা অ্যাসোসিয়েশন বলেন বা মালিক সমিতি বলেন, এই ধরনের অ্যাসোসিয়েশনের মেম্বারশিপের জন্য কিন্তু আপনার এই আইনগত বৈধতা বলতে মানে ট্রেড লাইসেন্স আপনার প্রয়োজন। এগুলো সাধারণত আপাত দৃষ্টিতে প্রয়োজনীয়তা ট্রেড লাইসেন্সের জন্য। এবং ট্রেড লাইসেন্স করা কিন্তু খুবই জটিল কোনো বিষয় না। আপনি ট্রেড লাইসেন্স করতে হলে, যেটা বললাম, সিটি কর্পোরেশনের অফিসে আপনি আপনার নিজস্ব প্রতিষ্ঠান যদি হয় বা নিজস্ব বাসা বা নিজস্ব জায়গা হয়, তাহলে আপনার হালনাগাদ যেই ভাড়ার রসিদ,
এবং যদি সিটি কর্পোরেশনের ট্যাক্স পরিশোধ করা থাকে এই কাগজপত্রগুলো, সাথে আপনার কিছু ছবি, 3 কপি পাসপোর্ট সাইজের ছবির কথা বলা হয়, জাতীয় পরিচয়পত্র, এবং আপনার যদি ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার থাকে এই নাম্বার, এবং আপনার ব্যবসা প্রতিষ্ঠানের যেই ঠিকানা সেই ঠিকানার জন্য ইউটিলিটি বিলের কপি, এই ডকুমেন্টগুলো সহকারে আপনি ট্রেড লাইসেন্স পেতে পারেন। এবং ট্রেড লাইসেন্স পেতে কিন্তু বেশি সময় লাগে না। এখন এটা আপনি ইন্টারনেটের মাধ্যমে অনলাইনেও দরখাস্ত করে এটা নিতে পারেন। 3 থেকে 7 দিন অফিস ওয়ার্কিং ডেজ বলা হয় যেটাকে। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে আপনাকে, যে আপনার ব্যবসার ধরনের উপর নির্ভর করবে যে আপনার ট্রেড লাইসেন্সের জন্য কি পরিমাণ আপনাকে ফি দিতে হবে। এই ফি আপনার ভ্যারি করতে পারে, আপনার 2 থেকে 5,000, 10,000, 20,000, 50,000 পর্যন্ত আপনার ব্যবসা ধরনের উপরে নির্ভর করে। আর স্যার যেটা বলছিলেন যে ট্রেড লাইসেন্স যে কোনো ব্যবসার জন্য প্রয়োজন, অন্যভাবে আপনি যদি একটা কোম্পানি করতে চান, এখন যেহেতু এক ব্যক্তির কোম্পানি করা সম্ভব, কোম্পানি করতে হলে প্রথমে আপনাকে RJC তে নেম ক্লিয়ারেন্স নিতে হবে, এবং পরবর্তীতে কিছু স্টেপস আছে, ডকুমেন্ট যেগুলো স্যার অলরেডি বলেছেন, মেমোরান্ডাম, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, ফর্ম 9 যেটাকে বলা হয় যে আপনার কনসেন্ট টু অ্যাক্ট অ্যাজ এ ডিরেক্টর অফ দি কোম্পানি, এবং যারা শেয়ার হোল্ডার থাকবেন তাদের লিস্ট অফ ডকুমেন্টস, যেরকম ট্রেড লাইসেন্সের জন্য যে ডকুমেন্টগুলো যেরকম দরকার, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, আপনার অফিসের একটা অ্যাড্রেস, সেই ডিটেল সহকারে আপনি RJC তে দরখাস্ত করলে এখন এই ইলেকট্রনিক্যালি রেজিস্ট্রেশনটা হয়। আপনি আপনার অথরাইজ ক্যাপিটালের ওপরে ফি জমা দিলে, এবং এই অথরাইজ ক্যাপিটাল আপনার 100 টাকা থেকে আপনি যেই পরিমাণ পরবর্তীতে আপনার ব্যবসার পরিসর বাড়াতে চান সেই পরিমাণে আপনি অথরাইজ ক্যাপিটাল করতে পারেন, এবং পেইড আপ ক্যাপিটালও আপনি উল্লেখ করে দিতে হবে আপনার মেমোরান্ডাম এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে। কিন্তু আপনার এই ফিটা নির্ভর করবে আপনার অথরাইজ ক্যাপিটালের উপরে, আপনি অথরাইজ ক্যাপিটাল কত করছেন আপনার কোম্পানির জন্য। এবং RJCর ওয়েব পেজে একটা ক্যালকুলেটর দেওয়া আছে, ক্যালকুলেটরে আপনি যদি আপনার অথরাইজ ক্যাপিটালের অঙ্কটা দেন, তাহলে ওরা অটোমেটিক ওয়েতে আপনাকে ক্যালকুলেট করে বলে দিবেন যে এটার জন্য রেজিস্ট্রেশন কস্ট বা স্ট্যাম্প ডিউটি এবং আনুষঙ্গিক ভ্যাট কতটুকু খরচ হবে, এক্স্যাক্ট ফিগারটা আপনাকে দিয়ে দিবে, এবং আপনি চাইলে নিজেও এই রেজিস্ট্রেশনটা করতে পারেন। কিন্তু আমাদের পরামর্শ হবে যে একজন দক্ষ ব্যক্তি শরণাপন্ন হওয়ার জন্য, যাতে উনি এই জিনিসগুলোকে প্রফেশনালি দেখে কমপ্লিট করে দিতে পারেন। আরো স্যার যেটা বলছিলেন যে পাবলিক লিমিটেড কোম্পানি বা প্রাইভেট লিমিটেড কোম্পানির ভেতর কিছু পার্থক্য আছে, সেগুলো আসলে আলোচনার জন্য আসলে ডিটেইল সময় দরকার। তা আপনি বললে আমি হয়তোবা ওই আলোচনাগুলো যেতে পারি। আমরা একটু ফারহানার কাছ থেকে ঘুরে আসি। তিনি আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন, তিনি গ্রামীণ ফোনে আছেন। সেখানে উনি অনেকগুলো কাজের মধ্যে একটা কাজ হচ্ছে স্টার্টআপদের নিয়ে ওনারা একটা কাজ করছেন, আপনারা কাজ করছেন ফারহানা, এবং সেখানে আপনারা স্টার্টআপদের নিয়ে যখন কাজ করছেন তখন আপনারা দেখতে পাচ্ছেন যে তারা নানান ধরনের সমস্যা নিয়েও আপনাদের কাছে আসছে, এবং সেই অভিজ্ঞতার আলোকে আপনি যদি শেয়ার করেন যে আমাদের দেশের সেই স্টার্টআপদের কি কি ধরনের প্রবলেম ওনারা ফেস করছেন বিজনেস করতে যেয়ে। ধন্যবাদ ব্যারিস্টার ইফাত। আমি আসলে হ্যাঁ, গ্রামীণ ফোনে আমরা মূলত স্টার্টআপদেরকে নিয়ে কাজ করি। আমাদের গ্রামীণ ফোনে একটা এক্সেলেটর প্রোগ্রাম আছে। তো আমাদের যেটা আসলে সরকারের বলেন ডিজিটাল বাংলাদেশ স্পিরিট থেকেই বলেন, আর সারা বিশ্বের যে একটা ইয়ুথ এম্পাওয়ারমেন্টের একটা ভাইব তৈরি হয়েছে, তো সবাই কিন্তু আমরা হাত বাড়িয়ে আছি। রাষ্ট্র বলেন, ছোট ছোট প্রতিষ্ঠান, কর্পোরেট, সবাই বলছে হচ্ছে তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার জন্য, বি ইওর ওন বস, তোমরা চাকরি খুঁজো না, তোমরা উদ্যোক্তা হও, এবং তোমার যদি বুদ্ধি থাকে, মেধা থাকে এবং টেকনোলজিক্যাল জ্ঞান থাকে, তাহলে তুমি স্টার্ট আপ করো বা যে কোনো একটা এন্টারপ্রেনার হও। তখন সে চিন্তা করে হচ্ছে হলো গিয়ে যে আমার তো বুদ্ধি মেধা আছে, সো আমি একটা প্রোডাক্ট তৈরি করলাম, সেটা অ্যাপস হতে পারে, যে কোনো
এরকম যে কোনো একটা সার্ভিস হতে পারে, এবং তখন সে চিন্তা করে সেই পণ্যটা বিক্রি করার জন্য তার কি লাগবে, সো একটা সেলস এর লোক লাগবে। সো সে চিন্তা করে যে আমার বুদ্ধিমেধা আছে, আমি সিও হব আর আরেকজন সিএমও, সেটা দিয়ে আসলে একটা কোম্পানি হয়ে যাচ্ছে। তো সেও খুশি, কিন্তু পরে যখন কাজটা করতে যায়, তখন যখন একটা কোম্পানি ফর্ম করতে হয়, তখন যে এই যে বৈধ এতগুলো কাগজপত্র লাগে, এবং সে তখন দেখা যায় যে এটা আর কি নির্ঝরের স্বপ্নভঙ্গের মতন একটা ব্যাপার হয়ে যায়। যে এবং আমরা যদি এই সেগমেন্টটাকে দেখি, বেসিক্যালি তো খুব তরুণ একটা সেগমেন্ট যারা আসলে উদ্যোক্তা হচ্ছে, তো সে হচ্ছিল গিয়ে জিরো বেজ নলেজ থাকে তার, এবং তখন সে একটা এই যেটা বারবার আপনারা বলছিলেন যে একটা ভালো আইনজ্ঞ শরণাপন্ন হওয়া, তার তো আসলে পুঁজি বলতে ভাবে কিছু থাকে না। সো ভালো একটা লয়ার তার সেই সময় আসলে সেই সাপোর্টটা সে পায় না ইউজুয়ালি, এবং অনেকেই হচ্ছে কম্প্রোমাইজ করে, কোয়ালিটি কম্প্রোমাইজ করে, তার বাজেটের সাথে ম্যাচ করে এরকম একটা লয়ার নিয়োগ করে যে হচ্ছে গিয়ে আসলে তার কাজটা উদ্ধার হয় না। এবং পরবর্তীতে স্যার যেসব মানে মেনশন করছিলেন যে হ্যাঁ আজকে একটা প্রবলেম এরকম হয়েছে যে এটা পেইড আপ ক্যাপিটাল নিয়ে ইস্যু, সে শেয়ার করছিলেন যে শুরুতে তাদের পেইড আপ ক্যাপিটাল অনেক বেশি দেখানো হয়েছে, কিন্তু সেটা যে আসলে পে করতে হয় তার আইডিয়া ছিল না। সো এত বড় একটা অ্যামাউন্ট, পরে তখন সে একটা বড় বিপদে পড়ে যায়। তো যেটা বলছিলাম যে এই যে তরুণ, মানে যখন বলা হয় যে তোমরা উদ্যোক্তা হও, তখন আমি একটা দেখেছি উই প্ল্যাটফর্মে ক্লাস 7 এর একটা ছেলে, সে হচ্ছে বেকিং এর একটা বিজনেস শুরু করেছে অনলাইন। আমাদের স্টার্টআপ যদি বলি, আমাদের জিপি এক্সেলারেটরের একটা এক্সপিরিয়েন্স, যে আমাদের ব্যাচ 2 তে একটা কোম্পানি ছিল স্টার্টআপ, যে হচ্ছিল গিয়ে তার দুটা চয়েস ছিল। এক হচ্ছে সে এক্সেলারেটর প্রোগ্রামে থাকবে, যেটা বেসিক্যালি আমাদের একটা মেন্টাল লেড প্রোগ্রাম, আমরা বিভিন্ন টপিকে তাদেরকে একটা জ্ঞান দিই এবং একটা সিড মানি থাকে। তো এইটা, আর আরেকটা হচ্ছে সে এইচএসসি পরীক্ষা দিবে, এবং সে এইচএসসি পরীক্ষা দিবে না, সে স্টার্টআপ এই এক্সট্রা প্রোগ্রামটাতে সে বেছে নিয়েছিল। তার মানে এতই একটা আসলে খুব ওয়াইল্ড ড্রিম নিয়ে কিন্তু একটা স্টার্টআপ তার বিজনেসটা শুরু করে। তো তখন দেখা যায় এত লিগ্যাল কাগজপত্র লাগবে, এগুলো তো বুঝি নাই। আমি তো ভেবেছি আমার ওই ইন্টেলেকচুয়াল প্রপার্টি থাকবে আর আমি বিক্রি করতে পারলেই হবে। তারপরে তো আরো ইস্যুস আসেই, ট্যাক্স, ভ্যাট, অন্যান্য লিগ্যাল প্রক্রিয়া আছেই। তো এই শুরুতে এটা অনেক বড় একটা ওদের জন্য আসলে, যত সহজ করে হাতটা বাড়ানো, আসলে মানে পৃথিবীটা আসলে অত সহজ না যখন সে আর কি কাজে নামে। তো এইটা তার আর কি প্রধান একটা প্রথম ধাক্কা হয় আর কি। এবং যারা খুব স্বপ্ন নিয়ে খুব ইয়াং বয়সে আসে, তাদের যদি মানে তাদের স্বপ্ন যদি ভঙ্গ হয়, তো রিপারকেশনটা কিন্তু আসলে খুব একটা ভালো হয় না, আরো খারাপ হয় আর কি। তো এটাই একটা প্রথম একটা ঘটনা। তারপর দেখা যায় যে তারা যদি বাইরে অনলাইনে সেল করতে চায়, সেখানে টাকা পাঠানোর প্রবলেম। কেউ যদি দেশে একটা স্টার্টআপ খুলতে চায়, যেটা সিঙ্গাপুর, ইন্ডিয়া, অন্যান্য জায়গায় প্রচুর বিদেশিরা স্টার্টআপ খুলছে, বাংলাদেশে সেটাও খুব একটা তারা পরিবেশ বান্ধব মনে করছে না এখন পর্যন্ত, সেখানে আমাদের অপরচুনিটি আছে। তো সেই ধরনের বাধাগুলো হয় যে তারা ইনভেস্টমেন্ট বা টাকা দিবে বা স্টার্টআপ তৈরি করবে, এরকম জায়গাগুলো অ্যাট্রাক্ট করে ফেলে, কিন্তু ওই যে কিন্তু এস্টাবলিশড হয় না, আলটিমেটলি গিয়ে এই জিনিসগুলো ফেইল করে। তো আইনগুলো যদি একটু সহজ করে তরুণদেরকে মাথায় রেখে, এবং কিভাবে করা যায়, আসলে কিছু পেপারস তো অবশ্যই লাগবে, কিন্তু এত সহজ না আর কি। এই আইডিয়া গুলো মনে হয় ওদেরকে আরেকটু ম্যাচিওরদের জন্য যেগুলা, তরুণদের জন্য বা একদম ইয়াংদের জন্য যেগুলা, তার মধ্যে মনে হয় একটু পার্থক্য থাকা দরকার আছে। আচ্ছা স্যার, আপনি এই বিষয়ে কি বলবেন? মানে তাদের কাছে এই জন্য আসলে আমাদের এই যে প্ল্যাটফর্মটা, এটাও কিন্তু নলেজ, মানে অ্যাওয়ারনেসটা যেটা আর কি, যে জিনিসগুলো সহজ, কিন্তু সহজ হলেও আমার নলেজে থাকতে হবে। যখন আমার নলেজে থাকে না, তখনই জিনিসগুলো আসলে কঠিন হয়ে যায়। তো এমন কোনো কঠিন কিছু না। শুধুমাত্র স্যারের কাছ থেকে যখন শুনছিলাম, উনি বলছিলেন যে যে কোনো বিজনেস কতগুলো স্টেপস আছে, সেগুলো ফলো করতে হবে, সেগুলো জানতে হবে। তো স্যার, এগুলো কি আরজেসির ওই বিভিন্ন ওয়েবসাইট ঘেটেও কি আমাদের তরুণরা সেগুলো পেতে পারে আপনি মনে করেন? বা লয়ারদের চেম্বারে যাওয়া ছাড়া অন্য কোনো মাধ্যম বা প্ল্যাটফর্ম কি আছে যে মনে করেন যে ওই ওয়েবসাইটে গেলে তারা এই ধরনের ইস্যুস গুলা তারা জানতে পারে? এরকম মনে করেন আরজেসি তে যদি রেজিস্টার করতে হয়, আমি জানি যে ওখানকার ওয়েবসাইটে ডিটেইলে সুন্দর করে বলে দেওয়া আছে, তাই না নিপন? হ্যাঁ। এবং বাকি যে জিনিসগুলো আছে একটু ঘাটাঘাটি করলেও পেয়ে যাবে, কিন্তু যেটা ওদের অবশ্যই জরুরি দরকার, সেটা হচ্ছে আর্টিকেলস এবং মেমোরেন্ডাম, যেটা কিনা প্রাণ একটা ব্যবসার, যে কিভাবে সে ব্যবসাটা চালাবে, কি ধরনের ব্যবসা সে করবে, এবং সেটার প্রক্রিয়াটা কি হবে। এই জিনিসগুলোর জন্য তাকে আসলে কম্প্রোমাইজ করতেই হবে। মানে একটা কিছু তাকে এই বিষয়ে জানার জন্য তার আমাদের কাছে পৌঁছাতেই হবে, আইনজীবীদের কাছে ভালো অ্যাডভাইস নেওয়ার জন্য। তাহলে পুরোটা ব্যবসা তার দেখা যাবে অনেক স্মুথলি সে চলছে।
তার একটা ফান্ড ওখানে রাখতে হবে, যে না ঠিক আছে আমার এখানে আমি যদি আপাতত এতটুকু খরচ করে তারপরও আমি যদি ভালো পরামর্শ পাই, তাহলে পরে ইন দ্য লং রান সেটা আমার জন্য বেনিফিট নিয়ে আসবে। স্যারকে আমরা হারিয়ে ফেলেছি। করতে চাইছিলাম যে ওই যে বয়সটাকে যদি মাথায় রাখি আমরা, এগুলো সব করতে হবে আমাদের জন্য ম্যাচিওর স্টেজে, ওকে, কিন্তু ওদের তো আসলে কোনো ওই ম্যাচিওর হওয়ার আগেই তো তারা আসলে এই বিজনেসে ঝাঁপিয়ে পড়ছে, তো ওইখানে গিয়ে প্রবলেম। তার তো টাকা দিয়ে সে করছে না, সে আর ফান্ড এক্সট্রা কি রাখবে, শুধু নেগেটিভ দিয়ে স্টার্ট করছে। এবং আরেকটা হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভ, আমরা কতজন আসলে ওয়েবসাইটে গিয়ে দেখতে পারি সেটা একটা খুব বড় পোর্শন, কিন্তু প্রচুর ক্ষুদ্র উদ্যোক্তা আছে সারা বাংলাদেশে, এবং যেটা ফিমেল একটা বড় এন্টারপ্রেনার গ্রুপ আছে, তারা তো ওই কেক বানাতে পারে বা তার পণ্য নিয়ে, তার হ্যান্ডিক্রাফটস নিয়ে তারা স্টার্ট করে দিয়েছে, সে পরে আসলে ওইখানে পৌঁছাতে পারে না, একটা বড় বাধা আসলে ওখানে থেকেই যায়। স্যার এই বিষয়ে আপনি যদি কিছু বলেন, মানে আমাদের এই জায়গাটা একটা খালি জায়গা আমার কাছে মনে হচ্ছে, শূন্য স্থান মনে হচ্ছে, যে আমরা কিভাবে রিচ করতে পারি এই যে ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছেন। আপনিও বলছিলেন যে ব্যাংক থেকে ওদেরকে এখন দেখা যাচ্ছে বিনা সিকিউরিটিতে এবং বিনা সুদে তাদেরকে ঋণ দেওয়া হচ্ছে। তো আইনের ব্যাপারটাও তো একটা মাস্ট, একটা আবশ্যিক বিষয় এই যে কোনো ধরনের ব্যবসা শুরু করতে গেলে। তো এই আইনি পরামর্শ বা এই জায়গাগুলো থেকে আমাদের গভর্নমেন্ট থেকে কি তাদেরকে কোনো রকমের প্রণোদনা বা কোনো ওয়ার্কশপ বলেন বা কোনো ফ্রি অ্যাডভাইসের ব্যবস্থা করা যেতে পারে? আপনি কি ভাবছেন এই বিষয়ে, কিভাবে আমরা হেল্প করতে পারি স্টার্টআপদের? আসলে আমি আমার বক্তব্যের শুরুতে এটা বলেছিলাম যে বাংলাদেশের জন্য এখন ব্যবসার যে সুযোগটা উন্মুক্ত করা হয়েছে, এটা কিন্তু খুবই একটা পজিটিভ দিক, যে তরুণরা লেখাপড়া করবে আর শুধু চাকরির পিছনে ঘুরবে, এবং চাকরি করে আসলে মানুষ হতে পারে না। আমি আরেকটা জিনিস বলি যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বলছেন যে ব্যবসা করা হচ্ছে সুন্নাত, এবং বড় হওয়ার জন্য এটা সবচেয়ে বড় একটা, মানে আমরা নিজেরাও দেখতেছি যারা ব্যবসা শুরু করেছে খুব ছোট থেকে, তারাই কিন্তু অনেক বড় হতে পেরেছে। আমার একজন মুরব্বী ছিলেন, উনি বলতেন যে চাকরি করে তার বেতন যদি 50,000 বা 1 লাখ 5 লাখ টাকা হয়, যত বেশি হোক না কেন তার এটা ফিক্স, আল্লাহর কিন্তু দেওয়ার আর সুযোগ নেই, যেটুকু দেওয়ার ওখানে দিয়ে ফেলছে। কিন্তু ব্যবসা যদি কেউ করে তাহলে ওখানে আল্লাহর দেওয়ার অনেক সুযোগ থাকে। তো এটা অনেক ভালো একটা যে তরুণ উদ্যোক্তারা আমাদের আসছে, এবং সাম্যকে অনেক ধন্যবাদ যে সে বিষয়গুলি অনেক পরিষ্কার করে বলেছে হোয়াট দ্য প্রবলেমস আর। তরুণ উদ্যোক্তারা যারা আসছে অনেক ছোট থেকে আসছে, তাদেরটা ভিন্ন, যে 5, 8, 9, 10 থেকে যারা শুরু করতেছে তাদেরটা একটু ভিন্ন। যারা একটু ম্যাচিউরড হয়ে একটু ভালো ব্যবসা করতে চাচ্ছে, তাদের জন্য 2-3টা জিনিস খুব দরকার। আমি আইনিটা যেটা বলবো, অবশ্যই যে গভর্নমেন্টকে এরকম একটা বিশেষ করে প্রাইভেটাইজেশন বোর্ড অথবা শিল্প মন্ত্রণালয় অথবা বাণিজ্য মন্ত্রণালয়, তাদের আন্ডারে এমন কিছু একটা করে দেওয়া উচিত যেখানে একটা লিগ্যাল সেল থাকবে, এবং লিগ্যাল সেল থেকে তারা বিশেষ করে তাদের জন্য যেটা দরকার ওয়ান স্টপ সার্ভিস। আমরা জানি যে একটা ব্যবসা করতে গেলে এখন মিনিমাম 19 থেকে 20 জায়গায় যেতে হয়, এই ট্রেড লাইসেন্স থেকে শুরু করে অন্য যে সমস্ত পারমিশন নিতে হয়, জয়েন্ট স্টক কোম্পানি থেকে শুরু করে, মানে ব্যাংক থেকে শুরু করে সব জায়গায় একটা ব্যবসা শুরু করতে গেলে মোটামুটি 1-2 জোড়া জুতার তলি ক্ষয় করে তারপর ব্যবসা শুরু করা যায় আর কি। তো সেই জিনিসটা কিন্তু প্রাইভেটাইজেশন বোর্ড অনেক ভালো করে সিদ্ধান্ত নিয়েছিল যে তারা ওয়ান স্টপ সার্ভিস করবে, যে এক জায়গা থেকে মিনিমাম সবগুলি করে দাও। তো এটা যে কোনো মন্ত্রণালয়ের আন্ডারে যদি এই ব্যবসাগুলি তরুণ উদ্যোক্তাদের জন্য, যে তাদের হাতে পয়সাও নাই, তাদের পক্ষে কিন্তু একজন লয়ারকে ফিস দেওয়া সম্ভব না, যাদের কাছে গেলে পরে তাদের প্রবলেম সলভ হবে, তো সেই জায়গাটায় যদি একটা সেল করা হয় সেটা তাদের জন্য অনেক বেশি উপকারী একটা সেল। এবং এটা শুধুমাত্র লিগ্যাল সেল আমি বলবো না, ঠিক ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার যারা MBA BBA করে ব্যবসাটা শিখেছে, তারা যদি তাদের ফোকাসটা করে যে একজন ব্যবসায়ী হতে হলে তাকে কি কি স্টেপস পার হতে হবে। আপনারা জানেন যে আমেরিকাতে এখন যে দ্বিতীয় ধনী, কি নাম ওনার নামটা আমি ভুলে গিয়েছি, ওয়ারেন বাফেটের লেকচার শোনার জন্য আগের দিন নিউ ইয়র্কের মাঠে লোকজন যে কি বলে খাতা বালিশ নিয়ে চেয়ার টেবিল নিয়ে বসে থাকে যে পরের দিন ওনার লেকচার হবে, এবং উনি কিন্তু শুরু করেছিলেন ক্লাস 8 থেকে। তো সেই সময় যখন ব্যবসার এত উদ্যোগ ছিল না, তখনই উনি ক্লাস 8 থেকে ব্যবসা শুরু করেছিলেন, এবং ব্যবসায়ী হয়ে উনি ওয়ার্ল্ডে নাম্বার 1 অথবা নাম্বার 2 রিচম্যান হয়ে উনি প্রমাণিত করেছেন যে কেউ যদি প্রথম থেকে শুরু করে তাহলে জগতে অনেক বড় হওয়া যায়। সো এই যে শুরুটা করার পিছনে এই উদ্যোক্তাদের পিছনে ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার, লিগ্যাল অ্যাডভাইজার যেরকম দরকার,
ইনভেস্টমেন্ট একজন অ্যাডভাইজারও দরকার, যে কোন খাতে ইনভেস্ট করলে পরে তাদের ইনভেস্টটা সেফ থাকবে এবং তারা ওখান থেকে অন্তত প্রথম অবস্থায় তাদের লাভলিহুডটা জোগাড় করতে পারবে এবং পরে এটাকে বড় করতে পারবে। সেই সাথে ব্যাংকিং সেক্টরকে এগিয়ে আসতে হবে, কারণ স্টুডেন্টের হাতে তো আর এত টাকা থাকবে না যে তার পক্ষে ব্যবসা শুরু করা। তো এই ক্ষেত্রে ব্যাংক যদি এগিয়ে আসে এবং তাদেরকে একটা মিনিমাম লোন দেয়, যেটা নারী উদ্যোক্তাদের জন্য আগে পিকেএসএফ অথবা এই টাইপের কিছু এনজিও সরকার করে দিয়েছিল, যে তারা বাংলাদেশ ব্যাংক থেকে বা অন্য ব্যাংক থেকে লোন নিয়ে সেই লোনটা সহজ কিস্তিতে তাদেরকে দিয়ে এবং সেখান থেকে ন্যূনতম প্রফিট নিয়ে তাদেরকে দাঁড় করাতে চেষ্টা করেছে। গ্রামীণ ব্যাংক যেটা করেছে, এরকম অনেকগুলি সংস্থা, ব্র্যাক যেটা করেছে, ঠিক এই স্টাইলে যদি তরুণ উদ্যোক্তাদের জন্য কিছু একটা প্রতিষ্ঠান করা হয় ঋণদাতা হিসাবে, ব্যাংক অথবা অন্য কোনো প্রতিষ্ঠান নামেও এটা করা যেতে পারে, তাদের জন্য এটা অনেক ভালো হয়। কারণ তরুণ উদ্যোক্তা শুধু বলবো, আমরা ইন্সপায়ার করবো, মোটিভেশনাল স্পিচ দিব, বাট তাদের পিছনে অর্থ থাকবে না, ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার থাকবে না, তারপর আপনার কি বলে লয়ার থাকবে না, এটা হতে পারে না। সো এটা যদি করা হয় খুব ভালো হয়। আরেকটা হচ্ছে যে আমি যে জিনিসটা ব্যবসার ক্ষেত্রে আরো বলে থাকি, সেটা হচ্ছে যে বিদেশে যে কেউ একটা কফি শপও যদি দেয়, তারপরেও কিন্তু সে চিন্তা করে মাল্টিনেশনাল, যে আমি সিঙ্গাপুরে একটা কফি হাউস দিচ্ছে, সে কিন্তু চিন্তা করে না যে আমি 2টা সিটির মধ্যে কফি হাউসটাকে রাখবো, সে চিন্তা করে এটাকে কিভাবে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দেওয়া যাবে। আমরা কেএফসি খাচ্ছি, বিএফসি খাচ্ছি, সবগুলি কিন্তু আমেরিকা থেকে বাংলাদেশ পর্যন্ত আসছে। আপনি চিন্তা করেন একটা মুরগি ভাজি করে খাওয়ার মানে কি বলে যথেষ্ট সরঞ্জাম কিন্তু বাংলাদেশে বা বিশ্বের যে কোনো মানুষের হাতে আসে, কিন্তু এটাকে যখন আপনি বিজনেস সাইড থেকে দেখেন, তখন কিন্তু এটা শুধু একটা মুরগি ভাজি না, এটা কিন্তু কেএফসি নাম হচ্ছে, এটা বিএফসি নাম হচ্ছে, এটা পিৎজা হাট নাম হচ্ছে, এটা কি বলে কফি হাউস যখন হচ্ছে তখন আলাদা আলাদা করে মানে বাটলার কাফে হচ্ছে, আপনার কি বলে বিভিন্ন নামে তারা করছে। তো তরুণ উদ্যোক্তাদেরকে এই জিনিস বোঝাতে, গ্লোরিয়া জেন্স হচ্ছে, সো এটা তাদেরকে বোঝাতে হবে যে when you are starting the small business, you are not only for the Dhaka city or you are not only for the Bangladesh, you can start the business aiming there যে you can reach the global hierarchy also, যে তুমি দেশের বাইরেও তোমার ব্যবসাটাকে ইচ্ছা করলে নিয়ে যেতে পারো। এবং সেটার জন্যই দরকার কিন্তু ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার মোর দেন দি লিগ্যাল অ্যাডভাইজার। এবং লিগ্যাল অ্যাডভাইজার যারা একটা মন্ত্রণালয়ের আন্ডারে যদি এই গ্রুপটা খোলা হয়, যে একটা আমরেলার নিচে তরুণরা যেতে পারবে এবং সেখান থেকে তারা তাদের ব্যবসায়িক নলেজ নিবে, কিছু পুঁজি থেকে নিবে এবং আইডিয়াগুলি নিবে। আর তরুণদের মাথায় যদি দেখবেন, ওরা কিন্তু অনেক ভালো করতে পারে যদি তাদের মাথায় জিনিসটা ঢুকিয়ে দেওয়া হয়, যে মানে বয়স্ক হয়ে যাওয়ার পর, যেমন আমি একজনকে চিনি, তার ফ্রেন্ডরা সবাই, ওনারা অনেকজন ক্লাসমেট আছে যারা সবাই ব্যবসায়ী, উনি শুধু চাকরি করতেন, চাকরির পরে উনি এরাদা করলেন যে না, আমি চাকরি থেকে রিটায়ারমেন্টের পরে আমি ব্যবসা করব। যখন উনি অন্য ফ্রেন্ডদের কাছে এই ইচ্ছা প্রকাশ করলেন, ওনারা সবাই বারিত করলেন যে তোমার এখন যে বয়স, এই বয়সে তোমার পক্ষে ব্যবসা করা সম্ভব না। কেন? হিসাব খুব সহজ, যে তুমি ব্যবসায় দাঁড়াতে 5 বছর লাগবে, তোমার বয়স এখন 60 বা 65, 5 বছরে 70, ব্যবসা যখন 5 বছরে কিন্তু একটা ধাক্কা হয়, আইদার উপরের দিকে উঠবে অথবা নিচের দিকে যাবে। যদি নিচের দিকে যায় তাহলে তো গন, আর উপরের দিকে গেলে পরে দেখা যাচ্ছে এটাকে কন্ট্রোল করা ডিফিকাল্ট। প্রপার এজ হচ্ছে ব্যবসার জন্য, আমরা যখন চাকরি খুঁজি 22 থেকে 25 বা 30, সেই সময় যদি আমি চাকরি না খুঁজে ব্যবসায় ঢুকে যাই, আল্লাহর নাম নিয়ে যে আমি করতে চাই, তাহলে কিন্তু ব্যবসা আপনাকে কখনোই বিট্রে করবে না। বাট যদি দুইটা মনে করা হয় যে আমি চাকরিও করব, ব্যবসাও করব, রিস্ক নিতে পারবো না। আর ব্যবসার জন্য আমি আরেকটা জিনিস সবসময় বলতে চাই, যেহেতু আমরা কর্পোরেট প্র্যাকটিস করে আমরা ব্যবসায়ীদেরকে দেখি, এটা কিন্তু অনেকটাই রিস্ক ফ্যাক্টর। যতটা আমরা ইজি করে বলি, জব করা যতটা ইজি বা ছোট কোনো কাজ করা যতটা ইজি, ব্যবসা করা কিন্তু এতটা ইজি না। বাট আমাদের দেশে ব্যবসার দিকে একটা নেগেটিভ জিনিস আনা হয়েছে, সেটা হচ্ছে যে ব্যবসা কঠিন এবং ব্যবসায়ীরা কি বলে ভালো মানুষ না, এবং ব্যবসায়ীরা শুধু ব্যাংক থেকে টাকা নিয়ে মেরে দিচ্ছে। এই ধরনের কিছু নেগেটিভ জিনিস কিন্তু আমাদের সমাজে তৈরি করা হয়েছে, যার ফলে সাধারণ বাপ মারা কিন্তু তাদের সন্তানকে ব্যবসায়ী হিসেবে দেখতে চান না। এই ইমেজটাকে ডেভেলপ করা, এটাও কিন্তু খুব বেশি প্রয়োজন। আমাকে এটাও চিন্তা করতে হবে যে একটা প্রতিষ্ঠান যদি 1000 কোটি টাকা লোন নেয়, তাহলে সে কয়জন মানুষের চাকরি দিচ্ছে এবং রেভিনিউ কতটা গভর্নমেন্টকে দিচ্ছে, ট্যাক্স কতটা দিচ্ছে, সেগুলো যদি আমরা চিন্তা করি, তাহলে ব্যবসায়িকদের যে পজিটিভ দিকগুলি আছে সেগুলো যদি তরুণদের মাথায় দেওয়া হয়, তাহলে একটা তরুণ কিন্তু শুধুমাত্র ওই চাকরির সোনার হরিণের পিছনে দৌড়াবে না, বেকার সমস্যাটা থাকবে না, তারা সুন্দরভাবে তাদের ব্যবসাটা পরিচালনা করতে পারবে। এবং সরকার যে এই স্টার্ট আপ সহ
অন্যান্য ব্যবসার মাধ্যমে তরুণ উদ্যোক্তা তৈরি করার যে বিষয়টা নিয়েছে, যে চাকরি নয় ব্যবসা করো, সেটা কিন্তু এই স্লোগান আরো আগে দেওয়া উচিত ছিল দেশের উন্নতির জন্য। বিলম্ব হলেও যেহেতু স্লোগান শুরু হয়েছে, আমিও তরুণদেরকে বলবো, বিশেষ করে এখন, আগে আমরা যখন পড়ালেখা করতাম তখন যারা কমার্স পড়তো তখন বলাই হতো যে এটা হলো কম আর্টস, মানে এর চেয়ে একটু বেশি হলো আর্টস, তার চেয়ে আরো বড় হলো সায়েন্স। এখন কিন্তু সায়েন্স আর্টসের চেয়েও সবচেয়ে বেশি ডিমান্ড হচ্ছে কমার্সের, এবং কমার্স পড়ে আমি বলবো যে চাকরি না করে অবশ্যই ব্যবসার দিকে যাওয়া উচিত। এবং ব্যবসাটাতে যখন বেশি মানুষ যাবে তখন আর আমাদের টকশো দরকার হবে না, অ্যাডভাইসও দরকার হবে না, তখন ওইটা একটা ফোর্স হবে, তখন তারা নিজেরা নিজেদেরকে গুছিয়ে নেওয়ার জন্য যা করা দরকার তখন সেটা কিন্তু তারা করবে। আমি মনে করি যে তরুণদেরকে এগিয়ে আসার জন্য যেসব রাস্তা দেখানো দরকার, সরকারকে আর একটু উদ্যোগী হওয়া প্রয়োজন, একটু উদ্যোগী হতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। নিপন, আপনি কি কিছু অ্যাড করতে চাচ্ছেন এই বিষয়ে? আমি যদি একটু সম্পূরক প্রশ্ন করি, আর ফারহানারও যদি কোনো কোয়েশ্চেন থাকে তারপর আমরা সেটাও নেব। সেটা হচ্ছে যে আমরা যখনই ফেসবুক, ইভেন আমি যদি এখন আমার ফেসবুক ওপেন করি, আমি দেখবো যে আমি অনেকগুলো গ্রুপে আছি, যেমন অনেকগুলো রয়েছে আপনার ওই যে হ্যান্ডিক্রাফটস এর গ্রুপ, অনেকগুলো রয়েছে এন্টারপ্রেনিয়র যে নিউ ওমেন্স তাদের গ্রুপ, কিছু রয়েছে কুকআপের মতো কিছু রসুই ঘর যারা কিনা আপনার যে কেটারিং বিজনেসের সাথে জড়িত। আমার কোয়েশ্চেন হচ্ছে যে এই যে ওনারা কিন্তু সবাই উদ্যোক্তা, ডেফিনেটলি তারা হয়তো তাদের এক্সিস্টিং যে প্রেমিসেস সেখানেরই একটা রুমে হয়তো তারা এই কাজগুলো করছেন, তারা লাইভে তাদের বুটিকের কাপড়গুলো দেখাচ্ছেন, বা খাবারের ব্যাপারটা তারা হয়তো তাদের যে কিচেনটা সেটাই লাইভে আনছেন, এরকম করে তারা করছেন, এবং তারা কিন্তু বেশ ভালোই ইনকাম করছেন, এবং যদি আমাদের বার্ষিক জিডিপিতে একটা ভালো কন্ট্রিবিউশন তারা রাখছেন। তো এখন আমার জানার ইচ্ছা, জানতে চাচ্ছি যে ওনাদেরও কি এই ছোট ছোট মানে এই যে উদ্যোক্তা যারা আছেন তাদেরও কি ট্রেড লাইসেন্স নেওয়া দরকার? তারা নাম কিন্তু একটা দিচ্ছেন ফেসবুকে, ঠিকই একটা কোনো নাম দিচ্ছেন, কিন্তু সেই নামটা কি অথেন্টিক হওয়া দরকার বা রেজিস্টার্ড হওয়া দরকার কোথাও? বা তাদের কি এই যে আমরা এতক্ষণ ধরে কথা বললাম যে একটা বিজনেসের জন্য যে এই যে রিকোয়ারমেন্ট গুলো রয়েছে, লিগ্যাল ডকুমেন্টস যেগুলো দরকার, সেগুলো কি তাদের ক্ষেত্রেও প্রযোজ্য, নাকি এটা যে মানে নাকি কখনোই উনাদের ওই ফলো আপ করা হবে না দেখে উনাদের ওই কাগজপত্রেরও দরকার নাই? আপনার প্রশ্নটার উত্তর আমি দুভাবে দিতে পারি। এখন আপনি যদি লিগ্যাল পার্সপেক্টিভ থেকে এটাকে আমি যদি উত্তরটা আপনাকে দেই, তাহলে যে কোনো ব্যবসার জন্যই আপনার ট্রেড লাইসেন্স প্রয়োজন। কিন্তু আপনি দেখা যাচ্ছে যে শখের বশে একটা ব্যবসা শুরু করেছেন, যেটা বললেন যে অনেক মেয়েরাই আছেন বা মহিলারা আছেন কেটারিং সার্ভিস শুরু করেছেন, কিন্তু ইন দ্য লং রান দেখা যায় যে ব্যবসাটা তারা চালিয়ে যান না, বা ব্যবসাটা 6 মাস 1 বছর। আরেকটু বলতে চাচ্ছি, যেমন অনেকে কিন্তু এখন যেমন পাঠাও সার্ভিস তো আছে আমাদের, কিন্তু এরকমই অনেক কিন্তু ডেলিভারি ম্যান হয়ে যাচ্ছে, মানে ফর দ্য টাইম পিরিয়ড, যে তারা দেখা যাচ্ছে উত্তরা থেকে প্রোডাক্ট এদিকে নিয়ে আসছেন, এদিক থেকে ধানমন্ডি থেকে ওদিকে নিয়ে যাচ্ছেন। সো এটাও একটা নতুন যে পার্সেল দেওয়ার যে ব্যাপারগুলো আমাদের, যেগুলো অথরাইজড কুরিয়ার সার্ভিস যারা আছে, হ্যাঁ, কিন্তু তার পাশেও কিন্তু অনেকেই এই জিনিসগুলোতে ইনভলভ হচ্ছেন। হ্যাঁ, সো তাদের ক্ষেত্রে আপনাদের পরামর্শটা কি? এই ব্যবসাটাও ধরেন, মানে এটাকে আমরা বলবো যে সার্ভিস, উনি কিন্তু একটা সার্ভিস প্রোভাইড করছেন। আপনার কাছ থেকে আমি কোনো একটা প্রোডাক্ট অর্ডার করেছি, একজন কুরিয়ার, ও এখন দেখা যায় মোটর বাইকার হতে পারে বা বাইসাইক্লিস্ট হতে পারে, অনেক সময় অনেকে গাড়িও ব্যবহার করেন ডিপেন্ডিং অন দ্য ম্যাটেরিয়াল, যে আসলে কি ধরনের ম্যাটেরিয়াল অর্ডার করা হয়েছে এবং সেটাকে ক্যারি করে। আমি এখানে যেটা প্র্যাকটিক্যালি আপনাকে যে উত্তরটা দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনি যদি মনে করেন, আপনি খেয়াল করবেন, হয়তো আমরা আলোচনার শুরুতেই বলেছিলাম যে ট্রেড লাইসেন্সটা এবং আপনার ব্যবসার এই আনুষ্ঠানিকতাগুলো কমপ্লিট করার প্রয়োজন তখনই যখন কিনা আপনার মনে হয় যে আপনার ব্যবসাটা বড় পরিসরে যাবে, বা ব্যবসাটাকে আপনি ব্যাংক ঋণ নিতে চাচ্ছেন, বা আপনি কোনো একটা অ্যাসোসিয়েশনের মেম্বার হতে চাচ্ছেন, তখন এই ধরনের ফর্মালাইজেশন গুলো কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আবার যেটা আরেকটা বিষয় বলছিলাম যে আইনগত দিক থেকে আপনি যে কোনো ব্যবসা, এটাও বলা হয় যে আপনি যদি রাস্তার ধারে চায়ের দোকান দেন, বা যারা এই যে আপনার খুচরা ফল বিক্রেতা, এদেরও কিন্তু আপনার ট্রেড লাইসেন্স নেওয়ার প্রয়োজন আছে আইনগতভাবে, আপনি যদি আইনগত পার্সপেক্টিভ থেকে এটাকে বিবেচনা করেন। কিন্তু আমি প্র্যাকটিক্যালি বলবো যে যখন আপনি মনে করেন যে আপনার ব্যবসাটা আসলে আপনি কন্টিনিউ করে যাবেন,
সেই ক্ষেত্রে আপনি ব্যবসা শুরু করার আগেই যে আপনাকে ট্রেড লাইসেন্স নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি ব্যবসা শুরু করে আপনি স্যার যেরকম বলছিলেন যে একটা ব্যবসা শুরু করার সাথে সাথে তো বোঝা যায় না যে আমার ব্যবসাটা আসলে 2 বছর বা 5 বছর পরে কোন পর্যায়ে যাবে বা সফলতা পাবে কিনা। আপনি মোটামুটি ধরেন 2 বছর পরে কিন্তু একটা অ্যাসেসমেন্ট করতে পারবেন যে আমার ব্যবসাটা আসলে কোন দিকে যাচ্ছে বা আমার ব্যবসাটা সফল বা আমি এই ব্যবসায় কি আসলে উন্নতি করতে পারছি কিনা, এই ধরনের আপনাকে একটা বিবেচনা বা কল নিতে হবে। ওইটার উপর ডিপেন্ড করে আমি বলবো আপনি ব্যবসা শুরু করার আগেও এই ফর্মালাইজেশন গুলো করতে পারেন। আবার ব্যবসা শুরু করে ব্যবসার পরিস্থিতির উপর ডিপেন্ড করে আপনি এই ধরনের ট্রেড লাইসেন্স বলেন, কোম্পানি রেজিস্ট্রেশন বলেন বা অন্যান্য যে আইনি আনুষ্ঠানিকতাগুলো আছে জি আপনি পরেও করতে পারবেন। কিন্তু এখানে আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে যে আপনার যেটা বললাম যে ব্যবসার সফলতার উপর ডিপেন্ড করে। যেমন আপনার কিছু সিটিজেন হিসেবে দায়বদ্ধতা আছে রাষ্ট্রের কাছে, যেরকম আপনাকে ট্যাক্স দিতে হবে। আপনি যদি কোনো ব্যবসায়ী হন এবং আপনি সফল ব্যবসায়ী হন, আপনার ভ্যাট দিতে হবে, মূল্য সংযোজন কর যেটাকে বলা হয়, যে আপনি এই ভ্যাট বা এই ভ্যাটটা কিন্তু আপনি সরাসরি ব্যবসায়ী হিসেবে আপনি দিবেন না, আপনার কাছ থেকে যে পণ্য কিনছে বা আপনার কাছ থেকে যে সার্ভিস নিচ্ছে সে কিন্তু আপনার মাধ্যমে রাষ্ট্রকে এটা পে করছে। তো একজন ভালো ব্যবসায়ী বা আপনি একজন নাগরিক হিসেবে আপনার কিন্তু এই দায়িত্বটা ভ্যাট পে করা বা ট্যাক্স পে করা। তো আমি বলবো যে আপনি যখন দেখছেন যে আপনার ব্যবসাটা ভালো করছে বা আপনার আর্নিং ভালো হচ্ছে, তখন এই ধরনের ফর্মালাইজেশন গুলো কমপ্লিট করে ফেলাটা একজন ভালো ব্যবসায়ীর নমুনা আমি বলবো। কিন্তু ওই যে শাম্য ম্যাডাম যেটা বলছিলেন যে যারা প্রথম দিকে যে স্টার্টআপ নিয়ে আসে এবং তাদেরকে যে বাধার সম্মুখীন হতে হয়, তো স্যার যেরকম বলছিলেন গভর্নমেন্টের আসলে এই জায়গাগুলোকে অ্যাড্রেস করে প্যাট্রোনাইজেশন দরকার। আমি যেরকম আমার যেহেতু সুযোগ হয়েছিল বিদেশে দেখার, বিভিন্ন দেশে এই ধরনের কিন্তু প্ল্যাটফর্ম আছে যে কারো একটা কোনো একটা নতুন উদ্যোক্তার একটা আইডিয়া বা বিজনেস প্ল্যানিং আছে, সে ইনভেস্টরদের কাছে যে তার প্ল্যানিং বা তার যে ব্যবসার যে চিন্তা বা ধারণা আইডিয়াটা সে শেয়ার করার পরবর্তীতে ইনভেস্টররা দেখেন যে এই যে তার আইডিয়াটা এটা আসলে কতটুকু ভায়াবল, বা এই আইডিয়াটা কি আসলেই কোনো ইউনিক আইডিয়া কিনা, বা এই আইডিয়াটা দিয়ে সমাজের বা রাষ্ট্রের বা সাধারণ মানুষের কোনো উপকারে আসবে কিনা, শুধু ব্যবসায়িক দিক না, সামগ্রিকভাবে আইডিয়াটাকে ওনারা রিভিউ করে দেখা যায় যে ওনারা ইনভেস্ট করেন সেই আইডিয়ার পেছনে। এই ধরনের একটা উদ্যোগ হয়তো বা আমাদের দেশে নেওয়া যেতে পারে। এটা আসলে রাষ্ট্র না, এটা আমি বলবো যে আমাদের দেশে যারা আপনার ধনী সম্প্রদায় বা যারা সফল ব্যবসায়ী আছেন, তারা এই নতুন উদ্যোক্তাদেরকে উৎসাহিত করার জন্য এই ধরনের একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারে। জি ধন্যবাদ। ফারহানা, আপনার কি কোনো কোয়েশ্চেন ছিল বা কোনো অবজারভেশন ছিল আমাদের যদি শেয়ার করেন? ইনভেস্টমেন্টের কথা বলছিলেন ব্যারিস্টার নিপন, আমি স্যার অথবা নিপন দুজনকেই জানতে চাইছি যে আসলে বাইরে থেকে যদি দেশে কেউ ইনভেস্ট করতে চায়, স্টার্টআপে বলেন বা কোনো কোম্পানি খুলতে চায়, আমি রিসেন্টলি শুনেছি যে একটা কোম্পানি এরকম সে একটা ভালো লিগ্যাল ফার্মকেও অ্যাপয়েন্ট করেছিল, সে বিদেশে একটা কোম্পানি দেশে একটা স্টার্টআপ প্রতিষ্ঠা করতে চাচ্ছিল এবং একদম শেষ পর্যায়ে এসে সে জানতে পারে যে এটা বেসিক্যালি আসলে একটা বিডার ক্লিয়ারেন্সের ইস্যুস থাকে এবং তখন তার পুরা প্রসেসটাই আসলে মানে ভণ্ডুল হয়ে যায়, কারণ তার ওই পারমিশনটাই ছিল না এবং তার জানা ছিল না এবং লয়ারও তাকে গাইড করে নাই। তা আসলে আমাদের এটা হচ্ছিল গিয়ে যে জানতে চাচ্ছিলাম যে আসলে বিদেশ থেকে যদি ইনভেস্ট করে অথবা বিদেশ থেকে যদি কেউ এখানে কোম্পানি প্রতিষ্ঠা করতে চায়, কারণ আমাদের তো সিলিকন ভ্যালির মতন কত অর্গানাইজেশন করে এবং প্রচুর আছে যে সিঙ্গাপুরে কোম্পানি তৈরি করে, কিন্তু বাংলাদেশে ওভাবে হচ্ছে না আর কি। তো আইনটা কি আসলে, এটা কি আসলে মানে ইনভেস্টমেন্ট বান্ধব কিনা আর কি? রাইট, মঞ্জু স্যার আমাদের বাংলাদেশে কিন্তু তারপর নিপন। আচ্ছা নিপন আগে বলছেন, বলুন। হ্যাঁ নিপন। আমি বলবো। জি, বাংলাদেশ কিন্তু এখন এই ফরেন ইনভেস্টমেন্টকে খুবই এনকারেজ করছে এবং আমি জানি না
আপনারা জানেন কিনা, সেটা হচ্ছে যে বাংলাদেশে মানে এমন ধরনের একটা পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে ফরেন ইনভেস্টমেন্ট বাড়ে। আপনি নিজেও জানবেন যে আপনাদের যে গ্রামীণ ফোন, এটাও কিন্তু একটা ফরেন কোম্পানির ইনভেস্টমেন্ট বা একটা ফরেন কোম্পানি কনসার্ন। তো এখন বাংলাদেশে একজন ফরেনার বা ফরেনার্সরা যদি কোনো ধরনের বিজনেস শুরু করতে চান, কয়েকভাবে করতে পারেন। একটা যেটা হতে পারে যে তার উদাহরণ হিসেবে তার একটা কোম্পানি যদি ইংল্যান্ডে অবস্থিত হয়, সে বাংলাদেশে একটা ব্রাঞ্চ অফিস অথবা একটা লিয়াজো অফিস করতে পারে। ব্রাঞ্চ অফিসের অ্যাক্টিভিটিস গুলো বা একটা সাবসিডিয়ারি কোম্পানি বাংলাদেশে করতে পারে। এখন ওনাকে ওই কোম্পানিটাকে আসলে প্রথমে ডিসাইড করতে হবে যে কি ধরনের বিজনেস অ্যাক্টিভিটিজের জন্য উনি বাংলাদেশে আসতে চাচ্ছেন। ইউজুয়ালি আপনার লিয়াজো অফিস আপনার সেট আপ করা হয় বিজনেস প্রমোট করার জন্য, যে বাংলাদেশ থেকে তাদের কোনো রেভিনিউ কালেকশন হবে না, কিন্তু ইংল্যান্ডে তাদের যে ব্যবসাটা আছে সেই ব্যবসাটাকে প্রমোট করার জন্য ওনারা এখানে একটা অফিস সেট করতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিডার পারমিশনের প্রয়োজন আছে, কারণ যেহেতু ওনারা এখান থেকে কোনো ধরনের ফান্ড জেনারেট করবেন না, তাদেরকে এইখানকার অফিসটা অপারেট করার জন্য বিদেশ থেকে অ্যামাউন্ট অফ মানি বাংলাদেশে আনতে হবে। সেই ক্ষেত্রে বিডার পারমিশন প্লাস আপনার বাংলাদেশ ব্যাংকের একটা পারমিশন বা অ্যাপ্রুভালের ইস্যুস থেকে যায়। অন দি আদার হ্যান্ড আপনার ব্রাঞ্চ অফিসগুলো আপনার এখানে কিন্তু ফান্ড বা রেভিনিউ জেনারেট করতে পারে। কিন্তু রেভিনিউ জেনারেট করলে বাংলাদেশ থেকে যেটাকে এই টাকাটা যদি আবার ফেরত নিয়ে যেতে চায় বা এই রেভিনিউটাকে তারা দেশের বাইরে নিয়ে যেতে চায়, এটাকে বলা হয় আউটওয়ার্ড রেমিটেন্স। এটা করতে হলেও আপনার বিডার এবং বাংলাদেশ ব্যাংকের একটা অ্যাপ্রুভালের প্রয়োজন আছে। কিন্তু অন দি আদার হ্যান্ড আপনি যদি একটা কোম্পানি সেট করতে চান, ফরেনাররা কিন্তু 100% শেয়ার হোল্ড করে বাংলাদেশে একটা কোম্পানি সেট করতে পারে, এবং একজন বাংলাদেশি যেভাবে একটা কোম্পানি সেট করতে পারে ওনার জন্য একই নিয়ম। কিন্তু একটা ডিফারেন্স এখানে, সেটা হচ্ছে যে প্রথমে যখন উনি একটা কোম্পানি করতে চাবেন, অ্যান অ্যামাউন্ট অফ মানি ওনাকে বাংলাদেশে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে একটা ফান্ড ট্রান্সফার করতে হবে, কারণ এই কোম্পানি ফরমেশনের জন্য যে এক্সপেন্স গুলো, সেই এক্সপেন্সটা আপনার দেশের বাইরে থেকে আসতে হবে। সেটা প্রথমে যেটা করতে হয়, ওনাকে একটা বাংলাদেশের আরজিএসি কাছ থেকে নেম ক্লিয়ারেন্সের জন্য ওনাকে একটা ফান্ড, বাংলাদেশে একটা অ্যাকাউন্ট ওপেনিং করে সেই ফান্ড আনতে হবে। ফান্ডটা আনার পরে ব্যাংক আপনার একটা কি বলে এনক্যাশমেন্ট সার্টিফিকেট দেয়, সেই সার্টিফিকেট উপস্থাপন করে আপনি নেম ক্লিয়ারেন্স নেবেন। নেবার পর আনুষঙ্গিক যে কাজগুলো একজন বাংলাদেশি যেভাবে বাংলাদেশে একটা কোম্পানি সেট আপ করেন বা একটা কোম্পানি ফরমেশন করতে পারেন, উনি একইভাবে একটা কোম্পানি ফরমেশন করতে পারেন। আপনি যেটা বলছিলেন যে ওই যেহেতু বিডা এবং বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভালের ব্যাপার, যখন কোম্পানিটা ফুল ফাংশনে বা যখন অপারেশনে যাবে, এখানে কিছু বিষয় থাকে, যেরকম সে যদি বাংলাদেশে এসে বিজনেসটাকে অপারেট করতে চায় সেটা করতে পারে, উনি বাংলাদেশে না এসেও বিজনেসটাকে বা কোম্পানিটাকে অপারেট করতে পারেন। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়, বাংলাদেশে যখন এই কোম্পানিটা চালু হয়ে যাবে বা কোম্পানি ফান্ড জেনারেট করবে, এই ফান্ডটাকে উনি যদি বাংলাদেশ থেকে নিয়ে যেতে চান, সেই ক্ষেত্রে বিডার পারমিশন এবং বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভালের একটা বিষয় থেকে যায়। এই জিনিসগুলো মাথায় না রাখলে পরবর্তীতে দেখা যায় যে একটা সমস্যার সৃষ্টি হয়, যে এই জিনিসগুলো কেন আমরা আগে থেকে জানতাম না। সহজভাবে বলতে গেলে সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে কোনো ধরনের ফান্ড দেশের বাইরে যেতে হলে আপনার বাংলাদেশ ব্যাংকের এবং বিডার একটা পারমিশন বা অ্যাপ্রুভালের ইস্যুস থেকে যায়। এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। আমি যেটা বলছিলাম যে হ্যাঁ, থ্যাংক ইউ ব্যারিস্টার নিপুণ, মানে এক্সপ্লেনেশনটা আসলে সবার জন্য খুবই কাজে দিবে। কিন্তু আসলে ওরকম যদি ইনভেস্টমেন্ট বান্ধব পরিবেশ থাকতো, তাহলে এখানে আসলে প্রচুর পরিমাণে স্টার্টআপের ইনভেস্টমেন্ট হয়তো আসতো, যেহেতু আমাদের পাশাপাশি অনেকগুলো রাষ্ট্রে আমরা দেখছি ওখানে সেটা মিসিং আছে, ডিসকানেক্ট আছে। সেটাই আসলে বেসিক্যালি আমি বলতে চাইছিলাম আর কি। রাইট, আমি মঞ্জু স্যারের কাছে চলে যাই, আমাদের সময়ও প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। স্যার আমাদের যদি এই পরিপ্রেক্ষিতে ফারহানা শামু যে প্রশ্নটি করেছেন যে কেন বিদেশি
স্টার্ট আপ আমাদের দেশে কেন সেই পরিমাণে হচ্ছে না যেটা পার্শ্ববর্তী দেশে হচ্ছে? কোথাও কি কোনো ল্যাকিং আছে, কোনো সমস্যা বা ঘাটতি আছে যে কারণে? কারণ আমরা জানি যে আমরা সবাই জানি এবং আপনিও বলেছেন যে আমাদের সরকার, বর্তমান সরকার খুবই চাচ্ছে মানে যে ফরেন ইনভেস্টমেন্ট হোক, কারণ এটাও অর্থনৈতিক চাকাকে সেই রকম ভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো সেদিক থেকে চিন্তা করলে স্যার আপনার কি মনে হয় যে কোনো ল্যাকিং আছে কিনা? এবং যেহেতু আমরা অনুষ্ঠানের শেষে চলে এসেছি, আপনি যদি আরেকবার সামগ্রিকভাবে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে, আপনি সেটাও আমাদের দর্শকদের সাথে শেয়ার করবেন। হ্যাঁ, লেকিংস কিন্তু অবশ্যই আছে, এবং সেটা আমি সরকারকে দোষ দিব না। সেই লেকিংসটা হচ্ছে যে আমরা ব্যবসায়িক এনভায়রনমেন্টটা ওরকম তৈরি করতে পারি নাই যে ফরেনাররা এখানে এসে তাদের ইনভেস্টমেন্টটা ওইভাবে করবে। বাট আমাদের এখানে কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট এখন প্রচুর, সেটাও আমি অস্বীকার করব না। চায়নারা প্রচুর আসতেছে, তারা কোম্পানি করছে, এবং তারা গিয়ার পাওয়ার সেক্টর সহ অন্যান্য অনেক সেক্টর, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট সহ আপনার ব্রিজগুলি কিন্তু অনেকগুলি তারা করেছে। তারপর পাওয়ার সেক্টর, গার্মেন্টস, অনেকগুলিতে কিন্তু চায়নারা এবং কোরিয়ানরা বিশেষ করে তারা প্রচুর আসছে। থাইল্যান্ডের প্রচুর বিনিয়োগ আমাদের দেশের আছে। তারপর ইউরোপিয়ান বিনিয়োগ কম হলে অনেকগুলি আছে। আমেরিকানরাও এখন আসছে, ইউএস বাংলা করেছে। তারপর কি বলে আপনার এখন কিন্তু জয়েন্ট ভেঞ্চারে অনেকগুলি জিনিস হচ্ছে না তা না, বাট যে পরিমাণ হওয়া দরকার ছিল, যেটা সাম্য বলতে চাচ্ছে যে বিদেশে আমরা যেটা দেখি সেই পরিমাণটা হচ্ছে না। সেটা না হওয়ার পিছনে কারণ হচ্ছে বিজনেস এনভায়রনমেন্ট, যে আপনাকে এই যেটা বললাম যে 19 জায়গায় না, যে একটা ছাদের নিচে ওয়ান স্টপ সার্ভিসে আপনাকে আনতে হবে, যে লগুলি থাকবে একদম ক্লিয়ার লেখা থাকতে হবে। এখন কিন্তু আমাদের দেশে কর্পোরেট লয়াররা, আমি বলবো অন্য লয়াররা বাদ, কর্পোরেট লয়াররাও কিন্তু জানে না হাউ টু অপারেট এ বিজনেস। একজন বিদেশি যদি এখানে এসে ইনভেস্ট করতে চায়, আপনি কয়টা চেম্বারে গেলে তাকে অ্যাডভাইসটা দিতে পারবে আমি জানি না। তো এখন তার পক্ষে এই খুঁজে আমি নিজে এই প্রবলেমটা ফেস করেছি অনেকবার। অনেকেই আসছে, তারা জানে কিভাবে এই ব্যবসাটা শুরু করতে হবে। তো এই জিনিসটা অ্যাভেলেবল থাকা দরকার। বাইরে যেটা হয়, যেমন আমি মালয়েশিয়া, সিঙ্গাপুরের কথা বলতে পারি, তাদের যে কর্পোরেট ল ফার্ম গুলি আছে, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি নিজেরাও এটা ডিল করে না, তারা ল ফার্ম গুলিকে এজেন্সি দিয়ে দেয়, এবং ল ফার্ম গুলি নিজে বসে থেকে তার একটা কোম্পানি ওপেন করা থেকে শুরু করে, ব্যাংক অ্যাকাউন্ট করা থেকে শুরু করে, ল্যান্ড প্রকিউরমেন্ট থেকে শুরু করে, লাইসেন্স নেওয়া থেকে শুরু করে, ট্রেড লাইসেন্স থেকে শুরু করে সবগুলি কাজ কিন্তু ল ফার্ম করে দিচ্ছে। এবং এই জয়েন্ট স্টক ল ফার্মের কাছে একটা চুক্তি আছে যে এই ল ফার্ম যদি ডিউ ডিলিজেন্সে কোনো ভুল করে, তখন জয়েন্ট স্টক তাকে ধরবে। প্রতিটা কাজের জন্য তার জয়েন্ট স্টক কোম্পানিতে যাওয়ার দরকারই নাই, মানে ল ফার্ম ইজ এনাফ। ইভেন ইংল্যান্ডেও যদি আপনি বলেন যে, যেমন আমাদের একটা কোম্পানি ইংল্যান্ড স্টক এক্সচেঞ্জে রেজিস্টার্ড, মানে স্টক এক্সচেঞ্জে লিস্টেড কোম্পানি, বাট তাদের ফর্মালিটিস গুলো মেনটেন করে কিন্তু একটা ল ফার্ম। তারা এখানে আসে, ল ফার্ম ইজ রেসপন্সিবল ফর দি ডিউ ডিলিজেন্স। সো মানে গভর্নমেন্ট কিন্তু নট রেসপন্সিবল যে সব দেখতে হবে, ওরা সব ডিউ ডিলিজেন্স করে তারা রিপোর্টটা শুধু জয়েন্ট স্টকে সাবমিট করে দিচ্ছে যে অল থিংস আর ক্লিয়ার। সো এখানে কিন্তু আমাদের দেশে এরকম ল ফার্ম একটাও নেই, বা এই সুযোগ সুবিধাটা সরকারও আমাদেরকে করে দিচ্ছে না। এটার জন্য কিন্তু গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার, বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, এখন বিশেষ করে প্রাইভেটাইজেশন বোর্ড বা বিডা আমরা যেটাকে বলতেছি, বোর্ড অফ ইনভেস্টমেন্ট, এই তাদেরকে এগিয়ে আসতে হবে এই জায়গাগুলিকে ক্লিয়ার করার জন্য। আমরা জানি যে এই করোনার কোভিড এর ফলে আমরা অনেকটা, আমি নিজেও দু একটা টক শোতে বলেছি যে চায়না থেকে অনেক ইনভেস্টররা চলে যেতে চাচ্ছে। আমরা তখন অনেকেই খুব আশাবাদী ছিলাম যে এটা বাংলাদেশে আসবে, আমি বড় ইনভেস্টমেন্টের কথা বলছি। বাট আপনি দেখেন বাংলাদেশে কিন্তু একটা ওভাবে আসার কোনো পরিকল্পনা নেই। সো কেন নেই, এটার উত্তর আমাদের জানা, যে এখানে আসলে আমাদের যে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে যে আমরা ব্যাংকিং পলিসি যেভাবে আমাদের আছে, যেটা নিপ্পন বললো যে এখানে টাকা আনতে গেলে বাংলাদেশ ব্যাংকের যে রুলস রেগুলেশনস রয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা যেভাবে হেল্প করে, সেটাকে কিন্তু ব্যবসা বান্ধব না। কারণ আপনি যদি 1000 কোটি টাকা একটা ব্যবসায় ইনভেস্ট করেন, আপনি চাইবেন, যেমন আমি আপনাকে বলি, কদিন আগে 2-3 জন ব্যবসায়ী মিলে গল্প করছিলাম, আমি ব্যবসায়ী না, বাট তাদের সাথে বসে লয়ার গল্প করছিলাম। তো গল্প হচ্ছিল দুবাই। তো দুবাইতে গেল হচ্ছে আমাদের একজন কোম্পানির সিও, আর একজন ব্যবসায়ী বসা ছিলেন। সো তাকে একদম, ব্যাংকটা 3 তলা কি 4 তলা ছিল, সাহেব 4 তলায় বসা ছিলেন। যাওয়ার আগে নিচে লোক পাঠানো হয়েছে যে অমুক সাহেব আসছে বাংলাদেশ থেকে,
এবং যে বসা ছিলেন তাকে বললেন যে ভাই আমার বাংলাদেশ থেকে একজন সময় ওয়েট করেন। তো তাকে আমাদের বাংলাদেশের যে ব্যবসায়ী উনিও তাকে চিনলেন। তো চিনার পর দুজনে কথা বলেন এবং এমডি সাহেব তাকে নিয়ে আলাদা কথা বলে দেন, পরিচয় করিয়ে দিলেন, তিনজন বসে একসাথে চা কফি খেলেন। এই যে সম্মানটা, মানে একজন বিজনেসম্যান হিসেবে যাওয়ার পর তাকে নিচ থেকে রিসিপশন থেকে তার রুম পর্যন্ত নিয়ে যাওয়ার যে মানে পলিসিটা, আমাদের দেশে কি এটা সম্ভব আপনার মনে হয় যে একজন ফরেন ইনভেস্টর আসছে তাকে প্রথম যায় ব্যাংকে একটা কার্ড দিতে হবে রিসিপশনে, উনি বলবে স্যার বসেন, স্যার ব্যস্ত আছে, রুমে আছে, পরে স্যার লাঞ্চে আছে, স্যার নামাজে আছে, একটু পরে হবে। এই করে করে সারাদিন করে 2 ঘন্টা পরে যদি একজন ইনভেস্টরকে আপনি রুমে ঢুকান তাহলে সে কোনোদিনই এখানে ইনভেস্টমেন্ট করতে আসবে না। কারণ হচ্ছে যে সে তার তো এই সময়টাও কিন্তু তার নেই, 2 ঘন্টা এক তো হলো সময় নেই, আরেকটা হচ্ছে তার পার্সোনালিটি প্রবলেম আছে যে 1000 টাকা 1000 কোটি টাকা ইনভেস্টমেন্ট করে সে ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরে বেড়াবে, এটা কিন্তু হয় না। এবং আমাদের দেশে দেখেন আমরা আমলাদেরকে দোষী যে আমলাদের জন্য হয় না, এটা কেউ নেগেটিভ নিয়ে আমি এটা চাই না, আমলাতন্ত্রের কথাটা এটা ভালো অর্থেই চলে আসছে আমাদের দেশে, এটা তো আছেই। আমলাতন্ত্রের বাইরে এখন ব্যাংক কিন্তু সেবা ধর্মী, আপনি দেখেন প্রাইভেট ব্যাংকগুলি হওয়ার পর সরকারি ব্যাংকের বা পাবলিক ব্যাংকের চেহারা কিন্তু একটু বদলাইছে। আগে আমরা পাবলিক ব্যাংকগুলিতে গেলে মনে করতাম এখানে বসা যাবে না, ইভেন চেক বইয়ের কালার ঠিক ছিল না, কোনো বসার মতো চেয়ার টেবিল ছিল না। এখন কিন্তু সবগুলি বদলাইছে। কেন বদলাইছে? বিকজ অফ দি কম্পিটিশন অফ দি প্রাইভেট ব্যাংক। তারা যখন এক্সিলেন্ট সার্ভিস দিচ্ছে তখন কিন্তু কাস্টমাররা সব ওই জায়গায় চলে যাচ্ছে। দ্যাটস ওয়াই তারা তাদের নেচার এন্ড ক্যারেক্টার কিছুটা চেঞ্জ করে এখন কিন্তু তারা ব্যবসায়িক এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হয়েছে। সো এই জিনিসগুলি যদি আমরা করতে পারি তাহলেই বাইরের যারা উদ্যোক্তা হোক ছোট থেকে শুরু করে বড়, তখন তারা ইজি ফিল। এবং আপনারা জানেন, আমরা জানি এটা সবাই, যে বাইরের যারা এখানে ব্যবসা করতে আসেন তারা কিন্তু, যেমন চায়নার প্রোডাকশন এত হয়েছে যে তাদের নিজেদের জন্য আর কোনো প্রোডাকশন তেমন একটা দরকার হয় না, দৈনন্দিন চাহিদা মিটলেই হয়। তারা কিন্তু এখন ওয়ার্ল্ড প্রোডাকশন নিয়ে ব্যস্ত। তো ওয়ার্ল্ড প্রোডাকশন করতে যেয়ে তারা চিন্তা করবে, তারা যদি ইন্ডিয়াতে প্রোডাকশন করতে যায় সে বাংলাদেশকে ফ্যাক্টরি করার জন্য একটা জায়গা হিসেবে চিন্তা করতে পারে। আপনারা জানেন যে বিদেশে যে ল ফার্মগুলি হয় তারাও কিন্তু, যেমন নর্টন রোজ, সে সিঙ্গাপুরে একটা অফিস দিয়ে বসে আছে, সে কিন্তু সিঙ্গাপুর থেকে বসে এশিয়ার প্রায় অর্ধেক নিয়ন্ত্রণ করতেছে সিঙ্গাপুর থেকে বসে। কিন্তু বাংলাদেশে আপনি মানে এই যে সিস্টেমগুলি তারা ডেভেলপ করেছে এটা কিন্তু, এবং এটার কারণটা কি আমি আপনাকে বলি, যে অন্যান্য দেশে যারা বিজনেসম্যান তাদের কিন্তু এটা অনেকেরই আছে 4th জেনারেশন ব্যবসায়ী। মানে ইউরোপে যদি আপনি দেখেন অনেকগুলি কোম্পানি আছে, নাম করা ব্র্যান্ড যেগুলি হয়েছে, তৈরি হয়েছে, সেটা গাড়ির বলেন, কাপড়ের বলেন, খাবারের বলেন, যে কোনো ব্র্যান্ড বলেন না কেন, আপনাদের মহিলাদের জন্য যে কি বলে প্রসাধনী ব্র্যান্ড যেগুলি আরো নাম করা, অনেক মালিক কিন্তু মহিলা, এবং তারা শুরু করেছে আজকে থেকে না, তারা কিন্তু এটা 3rd 4th জেনারেশনে এসে পড়েছে। এবং তারা যে ব্যবসাটাকে চালাচ্ছে সেটা কিন্তু ঐতিহ্য হিসেবে চালাচ্ছে, এবং তার বাবা রেখে গেছে, তার দাদা রেখে গেছে ফ্যামিলি বিজনেস হিসেবে। আপনি যদি নেটফ্লিক্সেও দেখেন কিছু কিছু সিরিজ, দেখা যাচ্ছে যে তারা 4th জেনারেশন থেকে ব্যবসা করে আসছে। এই যে তাদের ঐতিহ্যগত ব্যবসাটা, যেটা আমাদেরকে ধরে রাখতে হবে, এবং এইটা কিন্তু তারা ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দেওয়ার জন্য চায়। এটা আনার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ব্যবসায়িক গ্রুপ যারা আছে তাদেরকে আগ্রহী হতে হবে এবং তাদেরকে আনতে হবে। আমি এই জায়গাটা আরেকটা জিনিস শুধু বলবো, সেটা হচ্ছে আমাদেরও যারা ব্যবসা করেন, আমি প্রথমে যেটা বলছিলাম যে আমরা শুধু দেশে ব্যবসা করব এই চিন্তা না করে, আমরা যে ইনভেস্টমেন্ট বাইরে করব, যদি আমরা বাইরে করে তাদের সাথে মিশি তাহলেই কিন্তু তাদেরকে এখানে অ্যাট্রাক্ট করা সম্ভব। যে একজন বাংলাদেশি ভালো ব্যবসায়ী যদি চায়না একজন ব্যবসায়ীর সাথে ভালো মিটিং করে, থাইল্যান্ডের একজন ব্যবসায়ীকে ভালো করে বুঝায় বা ওখানে ইনভেস্ট করার সুযোগ পায়, তখন দুজনে যদি থাইল্যান্ডে ইনভেস্টমেন্ট হয় তাহলে কিন্তু সে বাংলাদেশে ইনভেস্টমেন্ট ইজিলি করতে চাইবে। এমনি ডেকে ধরে এনে যে ভাই আমার বাসায় বেরিয়ে যাও বা আমার এখানে এসে ব্যবসা করে যাও, এটা কিন্তু খুব কঠিন। তার চেয়ে যদি আমাদের ইনভেস্টমেন্টটাকে ইজি করে দেওয়া হয়, যে আমি ইচ্ছা করলে থাইল্যান্ডে ব্যবসা করতে পারবো, ইচ্ছা করলে সিঙ্গাপুরে আমি ব্যবসা করতে পারবো, আমি চায়নাতে করতে পারবো। উল্টা আমি যেটা বলবো, আমি নিজে লয়ার হিসেবে যারা দেখেছি যে এখন মানি লন্ডারিং এর নামে, টাকা পাচারের নামে যে মানে বিষয়টা তোলা হয়েছে, এতে কিন্তু যারা পাচার করেছে আমি অবশ্যই তাদেরকে সাধুবাদ দিব না, আমি তাদেরকে নিন্দাই করব। কিন্তু এর ফলে যেটা হচ্ছে যে এখন কিন্তু বাইরে ইনভেস্টমেন্ট করতেও কেউ সাহস পাচ্ছে না। কেন পাচ্ছে না? যে বাইরে আমি টাকাটা পাঠাবো ব্যবসার জন্য, বাংলাদেশ ব্যাংকের যে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন যেটা রয়েছে সেই আইনে কিন্তু এনাফ সুবিধা নেই
সুযোগ নেই যে আপনি ইচ্ছা করলেই ব্যাংকের থ্রুতে টাকা পেটে ইনভেস্টমেন্ট করতে পারবেন। আপনাকে অবশ্যই মানি লন্ডারিং করে বা হুন্ডির মাধ্যমে টাকা পাঠাতে হবে। তো ওই সিস্টেমটাকে অবশ্যই সংশোধন করতে হবে যে আপনি যত টাকাই চান আপনি বিদেশে পাঠাতে পারবেন। এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে আপনাকে 10 দিন 5 দিন ঘুরতে হবে না, বা অনুমতি পাওয়ার জন্য আপনাকে দেখাইতে হবে না আপনার সোর্স কি করে আপনি 50 কোটি টাকা পাইলেন, কি করে আপনি 100 কোটি টাকা পাইলেন। শুধু ট্যাক্সের কাগজ দেখাইলেই হবে, আর কিছু দেখানোর দরকার নেই। কিন্তু আমাদের দেশে আপনি যদি 100 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের মারফত বিদেশি নিয়ে ব্যবসা করতে চান, তাহলে আপনি ধরে নেন যে আপনাকে দুদকের ভাত খেয়ে, জেলের ভাত খেয়ে সিঙ্গাপুর আর যেতে হবে না। ওই জায়গাগুলিকেও কিন্তু আপনাকে পরিষ্কার করে দিতে হবে যে হ্যাঁ, যেমন আমাদের এই অবৈধ টাকা বৈধ করার যে সুযোগ এবার ইনকাম ট্যাক্স লতে দেওয়া হয়েছে, ওখানে কিন্তু একটা জিনিস খুব ভালো করা হয়েছে, অনেকেই সমালোচনা করেছে। কারণ আমি যেটা জানি যে অর্থমন্ত্রী মহোদয় বিষয়টা নিয়ে অনেক সাফার হয়েছেন 111-এ। উনি এখন বলে দিয়েছেন যে ইনকাম ট্যাক্সকে যদি বৈধ টাকা প্রকাশ করা হয়, অবৈধ টাকা বৈধ করা হয়, 19 কত ক খ গ অনেকগুলি ক দেওয়া হয়েছে, এখন এত সংখ্যা বলাও মুশকিল। তো ওইটাই যদি কেউ সম্পদ দেখায় তাহলে অন্য কোনো অথরিটি এখানে প্রশ্ন করতে পারবে না, দ্যাট মিনস দুদক। সো এখন দেখা যাচ্ছে এই লাইনটা কিন্তু আমাদের আদালতও ঠিক করে দিচ্ছে না যে কোনটাকে আমরা বৈধ বলবো, কোনটাকে অবৈধ বলবো। একটা জায়গায় যদি আমরা ঠিক না করে, যেমন ধরেন এত বড় ব্যবসার গল্প বাদ দেন, একজন ফ্ল্যাট কিনলো ধরেন 1 কোটি টাকা দিয়ে বা 1,50,00,000 টাকা দিয়ে। সে যখন ইনস্টলমেন্টে কিনতেছে 2 বছরে, হয়তো 5 লাখ করে সে 1,20,00,000 টাকা দিয়ে ফ্ল্যাট কিনলো। ফ্ল্যাট সে রেজিস্ট্রি করলো 20 লাখ টাকায়। এখন দুদককে যদি সম্পদ বিবরণী দিতে হয়, সে কত লাখ টাকার দিবে? ডেফিনেটলি 20 লাখ টাকার দেওয়া উচিত, কারণ 20 লাখ টাকাই তো তার ডিড ভ্যালু, রেজিস্টার্ড ভ্যালু, এবং এইটাই তার বৈধ দলিল, এইটাই তার বৈধ টাকা। বাকি যে 80 লক্ষ টাকা ওখানে দিয়েছে, এটা নিয়ে কিন্তু কারো প্রশ্ন করার সুযোগ নেই। কেন নেই? যে তার দলিল 20 লাখ টাকা, না হলে তো সে বিভিন্ন রকম মামলা ফাসাদে পড়বে। আমি একটা দেখেছি এবার, মানে এমন অবস্থা হয়েছে যে এই তাকে 1 কোটি টাকার জন্য ধরার কারণে সে 80 লক্ষ টাকা হালাল করার জন্য শ্বশুর, শাশুড়ি, শালি, বোনজামাই যা আছে সবার কাছ থেকে 10 লাখ করে লোন দেখাইছে। এই যে 10 লাখ করে লোন দেখাইছে, এগুলির কাগজ বৈধ করা তার জন্য কিন্তু ওই মানে কি বলে 20 লাখ বৈধ করার চেয়ে তার 80 লাখ যেটা তার মাটির নিচে চলে গেছিল, ডিডের নিচে চলে গেছিল, ওইটা বৈধ করতে কিন্তু তার জান হয়রান হয়ে গেছে, খতম। এই যে জিনিসগুলি যদি সেটেল না করা হয় আইনে, তাহলে কারো পক্ষে কিন্তু ব্যবসা করা ওভাবে সম্ভব না। লটা দুদক আইন থাকবে, মানি লন্ডারিং থাকবে, বাট সেটা চিন্তা করতে হবে এটা যেন ব্যবসায়িক বাধা হয়ে না দাঁড়ায়। এবং আমি তো খুব জোর দিয়ে বলবো যে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অবশ্যই সংশোধন করা দরকার। এবং আমরা যদি বিদেশি ইনভেস্টমেন্ট বাংলাদেশে চাই, ছোট স্কেল থেকে শুরু করে বড় স্কেল, তাহলে বাংলাদেশ থেকেও ইনভেস্টর তৈরি করতে হবে যে বাবা তুমি বাংলাদেশ, শুধুমাত্র বাংলাদেশে কফি হাউস করো না, বাংলাদেশে কাপড়ের দোকান দিও না, বাংলাদেশের রড সিমেন্টের দোকান দিও না, তুমি বিদেশেও কিছু দাও। দিলে পরে ওরা তোমার সাথে ফ্রেন্ডশিপ হবে, দে উইল কাম টু ইউর কান্ট্রি টু মেক ইনভেস্টমেন্ট। কারণ এখানে এসে শুধু 5 স্টার হোটেলে থেকে একজন ইনভেস্টমেন্ট করে কিন্তু শান্তি পাবে না, যতক্ষণ না সে সিকিউরড হবে যে না এখানে আমার একটা ফ্রেন্ড আছে, আমি কোনো বিপদে পড়লে সে আমাকে রক্ষা করতে পারবে। ওই সিকিউরিটিটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সিকিউরিটি। তো এই জন্য আমি বলবো যে এই আমাদের প্রাইভেট ব্যবসায়ী যারা আছেন তাদেরকে এই ব্যাপারটা উদ্যোগী হতে হবে, সরকারকে ওই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে, এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে ইকোনমিকে ডেভেলপ করার জন্য। কারণ আমাদেরকে এখন ধরে নিতে হবে যে আমরা বাংলাদেশের স্বাধীনতার পরে আমরা 50 বছর প্রায় অতিবাহিত করতে যাচ্ছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা একটা উন্নত বিশ্বে যাব 2041-এ, এবং সেই জায়গাগুলিকে সিকিউর করতে হলে, সাস্টেইনেবল করতে হলে অবশ্যই ব্যবসায়িক এই দিকগুলিকে উন্নত করতে হবে। এবং এটাকে যদি না করা যায় তাহলে আমরা যতই কথা বলি, যতই আমলা বাড়াই, যতই ব্যাংক বাড়াই, যতই মানে কি বলে ফ্যাসিলিটিস বাড়াই না কেন, উদ্যোক্তা শ্রেণী তৈরি না হলে কখনোই ব্যবসা ফ্লাওয়ারিশ করবে না। তো করার জন্য উদ্যোক্তা শ্রেণী তৈরি করার জন্য ল সহ ইনফ্রাস্ট্রাকচার, ল, ভ্যাট, ট্যাক্স সিস্টেম সবগুলি কিন্তু আপনাকে অনেক বেশি বৃদ্ধি করতে হবে। সেদিন আমার কাছে ট্যাক্সের একটা নিয়ে একজন আসলো, যে তারা একটা, আমি গোলসের নাম বলবো না যেহেতু বিচারাধীন বিষয় হবে, 1% ছিল কাস্টম ডিউটি, এটাকে 31% করা হয়েছে। হুট করে 1% থেকে যদি আপনি 31% কাস্টম ডিউটি করে দেন, তাহলে এই পণ্যটা দেশে কিভাবে ঢুকবে আপনি চিন্তা করেন। তাকে তো ব্যবসা করতে হবে, ওখান থেকে লাভ করতে হবে। হুট করে একটা কাস্টম ডিউটি বা ভ্যাট ইম্পোজ করে দিলেই কিন্তু, যে সরকার হয়তো রেভিনিউ পাবে, কিন্তু ব্যবসাকে যদি আপনি মানে উঠতি সময় উঠতে না দেন, শুধু ডিউটি ইম্পোজ করেন, তাহলে তার ব্যবসা ফ্লাওয়ারিশ হবে না। তো আগে ব্যবসাটাকে
ফ্লাওয়ারিশ করতে দিতে হবে, দেন আস্তে আস্তে ওখানে ডিউটি ইম্পোজ করতে হবে। সো এই জন্য আপনার ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, কাস্টম সহ, অর্থ ঋণ সহ, ব্যাংকিং রুলস রেগুলেশন সহ যে জিনিসগুলি রয়েছে, সেই জিনিসগুলি যদি আমরা ঠিক না করি তাহলে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করা সম্ভব না। আর ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি না হলে ব্যবসায়িক যে উন্নতির কথাটা আমরা বলি সেটা পিকে যাওয়াটা একটু কঠিন। আমি এই জন্য আরেকবার বলছি, শুধুমাত্র 1 মিনিট নিব, যে আমরা যেহেতু ফার্স্ট জেনারেশন ব্যবসায়ী, আমাদেরকে কিন্তু যারা ব্যবসা করতে হয় তাদেরকে একটু রিস্ক নিয়েই ব্যবসায় আসতে হয়। সেকেন্ড জেনারেশন হলে এটা হয় না, কারণ বাবা অনেকটা রেখে গিয়েছে। থার্ড জেনারেশন হলে দাদা রেখে গিয়েছে, সেই ক্ষেত্রে একটু রিস্ক কম থাকে। বাট এজ এ ফার্স্ট জেনারেশন ব্যবসায়ী আমাদের 90% আমি বলবো ফার্স্ট জেনারেশন ব্যবসায়ী। তো তাদের জন্য অবশ্যই সরকারি সুযোগ না থাকলে কোনোভাবেই তাদের পক্ষে ব্যবসা করে দাঁড়ানো সম্ভব না। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, অ্যাবসলিউটলি ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং। মানে আমরা শুনছিলাম সবাই আপনার কথা, এবং আপনি অনেক সুন্দর সুন্দর সাজেশন দিয়েছেন, অ্যাডভাইস দিয়েছেন, যেই জায়গাগুলো আমাদের মনে হয় যে আমাদের দেশের এই জায়গাগুলো আসলে ভ্যাকিউম হয়ে আছে এবং এই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে। সিন্স উই আর হেডিং টুয়ার্ডস একটা ডেভেলপড কান্ট্রি, আমরা সেই স্বপ্ন নিয়ে, আশা নিয়ে বিজয়ের 50 বছর পূর্তিতে আমরা সেরকমই স্বপ্ন দেখছি। সো আমাদের যেই যেই জায়গায় যতগুলো আমাদের খুঁত রয়ে গেছে বা খালি জায়গা রয়ে গিয়েছে যেখানে কাজ করা দরকার, আমাদের ইমিডিয়েটলি সেই জায়গাগুলো আমাদের আসলে কাজ করতে হবে। ফারহানা, আপনার কি আর কিছু জিজ্ঞাসা ছিল? না, থ্যাংক ইউ সো মাচ, ইট ওয়াজ নাইস ডিসকাশন। স্যার মোটামুটি শুরু থেকে সব কভার করে আসছিলেন, আসলে উনি এত ইনফর্মড, নতুন করে প্রশ্ন থাকে না। অ্যাবসলিউটলি, সেটাই। তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ শামুজুল হক স্যার আপনার অনবদ্য বক্তব্যের জন্য এবং অ্যাডভাইসের জন্য। ব্যারিস্টার নিপন, সেম টু ইউ, আমাদের সাথে যুক্ত হবার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ফারহানা হোসেন শামু, যারা আমাদের সাথে লাইভে এতক্ষণ ছিলেন, আমাদের দর্শক যারা ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আগামী বৃহস্পতিবার রাত 9টায়। ততদিন ভালো থাকবেন, শুভরাত্রি। ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।